হ্যালো এভরিওয়ান, আমার নাম রিয়াসাত। আমি বুয়েটে পড়ছি, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টারে। গত বছরের মার্চে আমি জিআরই দিই, এবং এখন এসে আমার মনে হচ্ছে আমি যদি আমার জার্নিটা ডকুমেন্ট করে রাখি তাহলে হয়তো আপনাদের অনেকের সুবিধা হতে পারে, কাজে লাগতে পারে। এবং দ্বিতীয়ত, পুরো প্রিপারেশন ফেজটা পার করে আসার পরে এবং পরীক্ষাটা দেওয়ার পরে আমার মনে হচ্ছে আমার এই পরীক্ষাটা নিয়ে কিছু বলার আছে, কারণ এটা নিয়ে আমার কিছু ইনসাইটস গ্রো করেছে, কিছু ওপিনিয়ন গ্রো করেছে। আমি আশা করছি যে সেসব আপনারা যারা পরীক্ষা দিবেন বলে ভাবছেন আপনাদের কাজে আসবে। আর এই ভিডিওটাতে আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করছি, যেটার পিডিএফটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এডাব্লিউএ, ভার্বাল, কোয়ান প্রত্যেকটা সেকশনের স্ট্র্যাটেজিগুলো আমি টাইম স্ট্যাম্প করে দিব, যাতে করে আপনারা খুব ইজিলি যখন যেটা প্রয়োজন সেটা অ্যাক্সেস করতে পারেন। আর পিডিএফটাতে সবগুলো রিসোর্স যেগুলো আমি বলবো, যেগুলোর কথা বলবো, সেগুলো একসাথে কম্পাইল করে দেওয়া আছে। আপনারা যে কোনো সময় সেসব জিনিস খুব ইজিলি অ্যাক্সেস করতে পারেন রিসোর্সগুলো। এই হলো কথা। আমরা তাহলে ভিডিওটা শুরু করি। শুরু করার আগে দুটো ক্যাভিয়াট আছে। দুটো ক্যাভিয়াটের প্রথমটা হলো এই যে এক্সপেরিয়েন্স ইজ সাবজেক্টিভ। এই কথাটা এই কারণে বলা, কারণ আপনি যখন ঠিক করলেন আপনি জিআরই পরীক্ষা দিবেন, তখন আসলে এক একজন এক এক রকম কথা বলে। যেমন কেউ বলে যে 1 মাসই যথেষ্ট প্রিপারেশন নেওয়ার জন্য, কেউ হয়তো বলছে অন্তত 3 মাস খুব সিরিয়াসলি পড়তে হবে। আবার কেউ বলছেন যে কোয়ান্ট সেকশনটা অনেক কঠিন এবং তার জন্য এভাবে ভেবে প্রিপারেশন নিতে হবে। আবার আমি ভিডিও বানাচ্ছি, নিশ্চয়ই আমিও কিছু সাজেশন দিব। অর্থাৎ প্রত্যেকের এক্সপেরিয়েন্স সাবজেক্টিভ। তো কাজেই আপনার কর্তব্যটা কি এখানে? আপনার কর্তব্যটা হলো এই যে আপনি যে কাজটা করবেন সেটা হলো সবার কথাই শুনবেন এবং দেখবেন কোন স্ট্র্যাটেজিটা আপনার জন্য কাজ করছে। আপনি যদি দেখেন যে আমার স্ট্র্যাটেজিটা আপনার জন্য কাজ করছে না, তাহলে আপনি কমপ্লিট অপোজিট যে স্ট্র্যাটেজিটা সেটা ফলো করতে পারেন, এবং যদি সেটা আপনার জন্য কাজ করে তাহলে দ্যাটস কমপ্লিটলি ফাইন। আমাদের সবার থট প্রসেস আলাদা, আমাদের সবার অ্যাপটিটিউড আলাদা। কিভাবে আমরা জিনিসগুলোকে নিব, কিভাবে পড়বো, আমাদের পড়ার স্টাইল থেকে শুরু করে সব কিছুই আলাদা। আমরা যেটা করতে পারি বা আমি যেটা করতে পারি, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি, এবং সেখান থেকে সেসব এক্সপিরিয়েন্স বা স্ট্র্যাটেজিগুলো যদি আপনার কাজে লাগে তাহলে সেটা আপনি ফলো করতে পারেন। এই কথাটা বারবার বলে নেওয়ার কারণ, হায়ার স্টাডি গ্রুপগুলোতে বা বিভিন্ন জায়গাতে আপনি কন্ট্রাডিক্টরি কথাবার্তা শুনবেন। তো এই কন্ট্রাডিক্টরি কথাবার্তা শুনে ভয় পাওয়ার কিছু নাই। সবচেয়ে বড় কথা যেটা, আপনার জন্য কোন স্ট্র্যাটেজিটা বা কোন জিনিসটা কাজ করছে সেটা ইভ্যালুয়েট করা। যদি আপনি একবার সেটা করতে পারেন তাহলে বাদ বাকিটা একেবারে আপনার ডিসিশন। আপনি কোন রিসোর্স দেখবেন, কোন ভিডিও দেখবেন, কিভাবে প্রিপারেশন নেবেন, কোন স্ট্র্যাটেজি ফলো করবেন। এই এটা গেল ক্যাভিয়াট 1। ক্যাভিয়াট 2 যেটা, সেটা হচ্ছে আমার আজকের ভিডিওর টার্গেট অডিয়েন্সটা হচ্ছে স্টেম স্টুডেন্ট যারা আছেন, মূলত স্টেম স্টুডেন্ট যারা আছেন তারা, অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডের যারা, তারা মূলত টার্গেট অডিয়েন্স। তার মানে কিন্তু এই না যে আপনি যদি এর বাইরে হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার একেবারেই কোনো কাজে আসবে না, কারণ এখানে যেসব কথাগুলো বলবো সেসব কথা আপনার জন্য একই রকমভাবে সত্যি, অর্থাৎ আপনার জন্য কাজে লাগতে পারে। তো তাহলে আমি ক্যাভিয়ারটা কেন দিলাম? দিলাম এই কারণে, যাতে করে আমি ভার্বাল সেকশন নিয়ে হয়তো অনেক কথা বলছি, কিন্তু কোয়ান্ট সেকশন নিয়ে হয়তো খুব একটা বেশি কিছু বলছি না, কারণ এরকম ধরে নেওয়া হয় যে এই ব্যাকগ্রাউন্ডের লোকজন হয়তো কোয়ান্টে একটু ভালো, বা কোয়ান্ট নিয়ে তাদের অত বেশি চিন্তা করতে হয় না। তো এটা মাথায় রেখেই আমি আসলে ভার্বাল নিয়ে হয়তো অনেক কথা বলবো, বা ভার্বাল নিয়ে হয়তো অনেক কথা লিখেছি যেটা হয়তো কোয়ান্ট নিয়ে বলিনি। আপনার মধ্যে যাতে কোনো কন্ট্রাডিকশন বা কোনো কনফিউশন না হয় সেজন্য আগে থেকে ক্লিয়ার করে দিলাম। যদিও এটা টার্গেট অডিয়েন্স মূলত স্টেম স্টুডেন্টস, প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা রিসোর্স আপনার জন্য একইভাবে অ্যাপ্লিকেবল। এই গেল আমার দুটো ক্যাভিয়াট। এখন আমরা আমাদের প্রিপারেশন ফেজে যাব, অর্থাৎ কিভাবে আমরা শুরু করব প্রিপারেশন নেওয়াটা। কিন্তু তার আগে আরেকটা স্লাইড, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আমরা যখন ডিসিশন নিই যে আমরা বিদেশ যাব এবং জিআরই পরীক্ষা দিব, তখন আসলে সিচুয়েশনটা কেমন হয়। তো প্রথম সিচুয়েশন যেটা হয় সেটা হচ্ছে আমরা কোনো সিনিয়রের কাছ থেকে একটা গুগল ড্রাইভ লিঙ্ক পাই, এবং সেই ড্রাইভ লিঙ্কটা একটু নাড়াচাড়া করে দেখি এবং দেখি সেখানে অনেকগুলা বই, ম্যানহাটন, প্রিন্সটন, তারপর হচ্ছে কাপলান, ইটিএস, অনেক অনেক বই, এবং সাথে আবার 1000, 150 কিংবা 500-700 ওয়ার্ড লিস্ট। তো সেসব দেখে আমরা আসলে খুবই ঘাবড়ে যাই এবং প্রথমবার ওপেন করি এবং দেখা যায় যে পরে এই জিনিসটা আর ওপেনই করা হয় না। এবং সিন টুটা হচ্ছে, যখন আমরা দেখলাম যে এত বড় ড্রাইভ লিঙ্ক আমাদের জন্য আসলে এখন শেখা সম্ভব না,
তখন আমরা চিন্তা করি যে না ঠিক আছে, আমরা আগে একটু ভোক্যাবটা ডেভেলপ করি, তারপর হচ্ছে আমরা ড্রাইভের যেসব বইপত্র আছে ওই বইপত্রগুলো পড়া শুরু করব। তো সেখানে গিয়েও আসলে সমস্যা হয়। সমস্যাটা কি হয় যে আমরা আসলে ম্যাগুসের নাম অনেক বেশি শুনি, এবং ম্যাগুসের যে ফ্ল্যাশ কার্ডটা আছে অ্যান্ড্রয়েড অ্যাপটা, সেটা ইনস্টল করি, এবং সেখান থেকে আমাদের শুরুতে অনেক উৎসাহ থাকে। আমরা অসীম উদ্দীপনায় 2-3টা ডেক শেষ করি, অর্থাৎ বেসিক 1, বেসিক 2 এরকম কয়েকটা ডেক শেষ করি, এবং দেখা যায় যে এরপর আমাদের আর কনসিস্টেন্সিটা থাকে না। ইভেনচুয়ালি আমরা ওই আমাদের মানে 100 বা 150 ওয়ার্ড যেটা আসলে আমাদের শেখা হয়েছে বলে আমরা মনে করছিলাম, সেটা আসলে শেখা হয় না। আমরা খুব ইজিলি 1 মাসের মধ্যেই সবকিছুই ভুলে যাই। এখন এই কথাটি এই কারণে বলা, কারণ ঠিক এক্স্যাক্ট যে সিনারিওটা আমি মাত্র বললাম, সেই এক্স্যাক্ট সিনারিওটা আমার ক্ষেত্রে হয়েছে। অর্থাৎ মোর অফেন দেন নট এটা আরো অনেকের জন্যই হয়। অর্থাৎ আপনি যেন এটা ভেবে আপনি যেন ফ্রাস্ট্রেটেড না হন যে শুধুমাত্র আপনার সাথে এটা হচ্ছে, হয়তো আপনি জিনিসটা ইউজ করতে পারছেন না, বা পরীক্ষাটা আপনার কাছে অনেক বেশি কঠিন আর বাকিদের কাছে অনেক বেশি সোজা। আপনি যে এমন মনে না করেন, আপনাকে জাস্ট এই অভয়টুকু দেওয়ার জন্য আসলে এই স্লাইডটা অ্যাড করা, যে আমরা সবাই আসলে গিলটি অ্যাজ চার্জড। অন্তত শুরুর দিকে আমরা যখন প্রিপারেশন নেওয়া শুরু করি বা প্রিপারেশন নিব বলে ভাবতে শুরু করি তখন থেকে। তো আপনারা কেউ ফ্রাস্ট্রেটেড হবে না, কারণ উই হ্যাভ অল বিন থ্রু দ্যাট। ঠিক আছে? এই এখন আমরা আসলে ডিরেক্ট প্রিপারেশন নিয়ে যে কথাবার্তা সেসবে চলে যাব। প্রথমেই আমি সবাইকে একটা বই সাজেস্ট করি, সেটা হচ্ছে প্রিন্সটন ক্র্যাকিং জিআরই। যদিও আমি পরে এই ভিডিওর শেষের দিকে গিয়ে বলবো এই ধরনের কোনো বই আপনারা পড়বেন না, কিন্তু আপনি যখন ঠিক করছেন যে আপনি জিআরই পরীক্ষা দিবেন, আপনি জিআরই অ্যাপিয়ার করবেন, তখন এবং আপনি কিছুই জানেন না বলে আমি ধরে নিচ্ছি, এক্সাম প্যাটার্নটা কেমন, কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন, কি কি ধরনের প্রশ্ন আসে, কয়টা সেকশন থাকে, এমসিকিউ কোয়েশ্চেন নাকি আরো কিছু লিখতে হয়, আবার নাকি এসেও লিখতে হয়, অর্থাৎ আপনি কিছুই জানেন না। এরকম একটা সিচুয়েশনে আপনার সবচেয়ে ভালো রিসোর্স হতে পারে প্রিন্সটন ক্র্যাকিং জিআরই। এখানে অনেকে একটু কনফিউজ করেন, প্রিন্সটনের একটা বই আছে প্রিন্সটন ক্র্যাকিং জিআরই, আর একটা বই আছে প্রিন্সটন 1014 প্রবলেমস। 1014 প্রবলেমস একটা প্র্যাকটিস বই, আর ক্র্যাকিং জিআরইটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি বই। এবং আমি সাজেস্ট করছি যেটা, সেটা হচ্ছে প্রিন্সটন ক্র্যাকিং জিআরই। তো বইটা আপনারা কেন পড়বেন? প্রথম কথা হলো, এই বইটা খুবই ভালো ওভারভিউ আপনাকে দিতে পারে। খুবই একটা কনসাইজ ওয়েতে আপনাকে পুরো পরীক্ষাটার ল্যান্ডস্কেপ কেমন, কোন কোন কোয়েশ্চেন্স আসে, ট্রিক কোয়েশ্চেনগুলো কেমন হয়, এগুলো নিয়ে খুব ভালো একটা আইডিয়া দেয়। এখন বইটা বেশ বড়, এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আমি যেটা আপনাকে বলছি তা হচ্ছে আপনি বইটি স্কিম থ্রু করবেন, অর্থাৎ একদম মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দাগ দিয়ে দিয়ে পড়ার দরকার নাই, রাদার আপনি স্কিম থ্রু করবেন এবং দেখবেন যে আসলে পরীক্ষার ল্যান্ডস্কেপটা কেমন, এবং তাদের ইন্ডেক্স যেটা বা তাদের যেটা কিনা লিস্ট টপিকের, এটা খুব ইন্টারেস্টিং, ল্যান্ডস্কেপ অফ ভার্বাল সেকশন, ল্যান্ডস্কেপ অফ কোয়ান্ট সেকশন এরকম। তো এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আপনি যখন বইটি স্কিম থ্রু করবেন তখন দেখবেন এখানে বেশ কিছু চিট কোড আছে। চিট কোড বলতে আমি বোঝাচ্ছি, যেমন ধরা যাক যে প্রসেস অফ এলিমিনেশন আসলে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, কোন কোন ওয়ার্ড দেখলে আসলে আমরা সতর্ক হব যে এই ওয়ার্ডের মানে হচ্ছে সেন্টেন্সটা এইরকম হবে, কেমন, কিংবা হচ্ছে আরো থাকতে পারে যে দুটো ফ্র্যাকশন দেওয়া আছে, দুটো ফ্র্যাকশনের মধ্যে কোনটা বড় সেটা খুব ইজিলি বের করতে হবে, মানে খুব দ্রুত বের করতে হবে। তো এরকম কিছু চিট কোড দেওয়া আছে। আমার মনে হয় যে আপনি যখন বইটি স্কিম থ্রু করবেন তখন আসলে আপনি এই চিট কোডগুলো পাবেন এবং আপনার কাছে বেশ মজা লাগবে, আপনি নতুন কিছু শিখবেন। এটা একটা কারণ। আর 3 নম্বর কারণ যেটা, সেটা নিয়ে আমি একটু বিস্তারিত বলবো, সেটা হচ্ছে এডব্লিউ এর প্রিপারেশনের জন্য ক্র্যাকিং জিআরই বেশ ভালো একটা রিসোর্স। আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের ভিডিওর শেষের দিকে গিয়ে। তবে এখানে একটা কথা আছে, যেটা বললাম এই ভিডিওর মাঝামাঝি কোনো একটা জায়গায় গিয়ে বলবো যে এই ধরনের বই আমাদের অ্যাভয়েড করা উচিত। কিন্তু আপনি যদি বিগিনার হন, কিছুই না জানেন, আপনার শুরু করা উচিত প্রিন্সটন ক্র্যাকিং জিআরই দিয়ে। একদম ধরে ধরে পড়ার দরকার নেই, যেটা করবেন সেটা হচ্ছে যে স্কিম থ্রু করে যাবেন। ওকে, এখন আমরা আসলে ভার্বাল সেকশন নিয়ে কথা বলবো। তো ভার্বাল সেকশনের আমি 3টা ভার্বাল স্ট্র্যাটেজির কথা বলবো, যার মধ্যে প্রথমটা হচ্ছে ভোকাবুলারি। এখন ভোকাবুলারি নিয়ে আসলে খুব ইন্টারেস্টিং একটা গল্প শেয়ার করার আছে। সেটা হলো, বইয়েটা একটা গল্প প্রচলিত যে একজন স্যারকে একজন জিজ্ঞেস করলেন, যে একটা স্টুডেন্ট জিজ্ঞেস করলো যে আচ্ছা স্যার, আমরা যে আসলে জিআরইর জন্য এরকম 1500-700 ওয়ার্ড শিখি, এটা আসলে কোন কাজে আসে? কারণ জিআরই ওয়ার্ডগুলো তো আমরা আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করি না, তাই তো? তাহলে আমরা এই শব্দগুলো কেন শিখি? আমি তো কোনোদিন বলি না যে আপনার বাড়িটা মনোমুগ্ধকর, তাই না?
মনোমুগ্ধকর একটা বাংলা জিআরই ওয়ার্ড আমরা যদি ভাবে চিন্তা করি। তো আমরা তো বলি বাড়িটা অনেক সুন্দর, কাজে প্র্যাকটিক্যাল বা ডে টু ডে লাইফে তো এর খুব একটা বেশি ব্যবহার নাই, তাহলে আমরা কেন হচ্ছে জিআরই ওয়ার্ডগুলো শিখি? তো স্যার তখন বললেন যে রিসার্চের সবচেয়ে বড় কাজ হলো অর্থহীন জিনিসের পিছনে সময় নষ্ট করা। তো এইটা হচ্ছে এক ধরনের মানে প্রিপারেটরি ফেজ, যে অর্থহীন একটা কাজ এই ধরনের ওয়ার্ড মুখস্থ করা, সেই কারণে এটার জন্য আসলে প্রিপেয়ার করতেছে তোমাকে। তো আমি আসলে এই অপিনিয়নটার সাথে, যে ভোকাবুলারি আমাদের কোনো কাজে আসে না, এটার সাথে আসলে ডিসএগ্রি করতে চাই। তার প্রথম কারণ হলো, আমি নিজে যখন ভোকাবুলারি প্রিপারেশন নিচ্ছি বা পড়ছি, তখন র্যান্ডম একটা শব্দ পেলাম, জিঙ্গোইস্ট। এখন শব্দটা শুনতে খুবই অদ্ভুত, বা আমাদের মনে হতেই পারে যে শব্দ আমাদের জীবনে কোনোদিন কাজে লাগবে না। কোইন্সিডেন্টালি সেদিনই আমি একটা বই পড়ছিলাম, নোম চমস্কির মিডিয়া কন্ট্রোল। তো ওই বইটা পড়তে গিয়ে একদম এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা আমি পাই, জিঙ্গোইস্ট ওয়ার্ডটা পাই। তো জিঙ্গোইস্ট শব্দটার মানে হলো উগ্র জাতীয়তাবাদ বা এই ধরনের কিছু। অর্থাৎ আপনি যখনই কোনো রিসোর্স অ্যাক্সেস করছেন, আপনি যখনই কোনো রিসোর্স পড়ছেন, কোনো বই পড়ছেন, সবচেয়ে বড় কথা, তখন আসলে আপনি এই জিআরই শব্দগুলো বা জিআরই ভোকাবুলারিগুলো আপনি অহরহ দেখতে পাবেন। অর্থাৎ এই জিনিসগুলো একেবারেই ফেলনা কিছু না, আমাদের যে ডে টু ডে লাইফে লাগে না, একেবারেই না, এটা একেবারেই সত্যি না। আপনি অহরহ এই জিনিসটা দেখতে পাবেন, এবং আপনি যখন একবার ভোকাবুলারি এইজ করতে পারবেন, তখন দেখবেন যে আপনার জন্য কোনো একটা আর্টিকেল পড়া কিংবা কোনো একটা বই পড়া ইংরেজি অনেক বেশি সোজা হয়ে গেছে। কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমরা আসলে শুরু করব কিভাবে? কারণ ভোকাবুলারি নিয়ে এত এত কথা, এত এত মানে রিসোর্স আছে, আমরা আসলে কোনটা ফলো করব? এবং তার চেয়ে বড় কথা, আসলে কতটা ওয়ার্ড আমাদের মুখস্থ করতে হবে? তো আমার জন্য যেটা কাজ করেছে, আমি আবারও বলছি, আমার জন্য যেটা কাজ করেছে, হয়তো তার এক্সাক্ট অপোজিটটা অন্য আরেকজনের ক্ষেত্রে কাজ করেছে। এখন আপনার জন্য কোনটা কাজ করবে, সেটা আসলে আপনাকে ট্রায়াল এন্ড এরর করে করে বের করে দেখতে হবে। ঠিক আছে? তো যাই হোক, আমি আসলে যেটা ফলো করেছি সেটা একটু এক্সপ্লেন করি। গ্রেগ ম্যাটের নাম আমি এই ভিডিওতে আরো অনেকবার বলবো। তো গ্রেগ ম্যাট হচ্ছেন মূলত একজন জিআরই টিউটর। তো তার একটা ওয়ার্ড লিস্ট আছে। এখন তার এই ওয়ার্ড লিস্টটা আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম 1 বছর আগে, তখন গ্রেগ ম্যাট 250 ওয়ার্ড লিস্ট পাওয়া যেত। আমি রিসেন্টলি সার্চ করে দেখলাম যে আসলে এই 250 যে শব্দগুলো, যে লিস্টটা, ওই লিস্টটা এখন আর পাওয়া যাচ্ছে না। তো আমি রেডিটেও অনেক ঘেটেছি, গুগলে একটু নাড়াচাড়া করে দেখেছি, আসলে 250 ওয়ার্ড লিস্টটা পাইনি। রাদার গ্রেগমেটের যে ওয়েবসাইটটা, লিঙ্ক অবশ্যই আমি শেষে দিয়ে দিব, ভিডিও আমাদের পিডিএফ এর শেষে। তো গ্রেগমেটের যে ওয়েবসাইটটা, সেখানে তার একটা লিস্ট দেওয়া আছে, গ্রেগমেট 700 ওয়ার্ডস, গ্রেগমেট 950 ওয়ার্ড। তো আমার উপদেশ যেটা, এবং গ্রেগমেট ইটিএস ওয়ার্ড, এরকম অনেক লিস্ট আছে। আমার উপদেশ হবে গ্রেগমেটের যে লিস্টটা, সেটা হতে পারে 500 ওয়ার্ড, হতে পারে 700 ওয়ার্ড, সেটা সেটা ফলো করে, এবং সেটা খুবই স্পট অন। এখন স্পট অন শব্দটা কেন আমি ব্যবহার করলাম একটু বলছি একটু পরে। তার আগে আপনি শুরু করবেন কিভাবে? ধরেন আপনি শুরু করতে পারছেন না, অর্থাৎ মানে এত বড় এতগুলা শব্দ, 700টা শব্দ, 500টা শব্দ, কিভাবে শুরু করবেন আমি বুঝতে পারছি না। তাহলে আপনি কি করবেন? প্রথম কাজ হতে পারে এরকম যে গ্রেগমেটের যেটা ইউটিউব চ্যানেল, সেখানে আপনি দেখবেন একটা প্লেলিস্ট আছে। প্লেলিস্টটা হচ্ছে টেস্ট ইউর জিআরই ভোকাবুলারি নলেজ। সেখানে তার 7-8টার মতো ভিডিও আছে। ওই ভিডিওগুলোর প্রতিটাতে সে 30টার মতো শব্দ বলে, এবং এই 30টা শব্দ যদি আপনি ভালোভাবে পারেন, তাহলে ধরে নেওয়া যায় যে আপনার ভোকাবুলারি বেশ ভালোই আছে। আপনার আসলে খুব একটা বেশি এটা নিয়ে চিন্তা করতে হবে না বা প্যারা খেতে হবে না। কিন্তু ধরেন আপনার স্কোর আসলো 15 থেকে 20-এর মধ্যে, তার মানে হলো আসলে আপনার ভোকাবুলারি নিয়ে আরো অনেক বেশি কাজ করতে হবে। তো আপনি কি করতে পারেন? সেটা হচ্ছে যে 30টা ওয়ার্ড আছে প্রতিটা ভিডিওতে, আপনি সেটা এক্সেলে লিখে ফেলতে পারেন ভিডিও দেখে দেখে, কিংবা খাতায় নোট নিতে পারেন। যেটাই করেন না কেন, সোজা কথাই, এই যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলোতে যে শব্দগুলো বলছে, সেই শব্দগুলো আপনি আগে লিস্ট করে ফেলেন। এবং আমি বলবো, আপনি যদি শুরু করতে চান, তাহলে এই লিস্টটা দিয়ে শুরু করেন। এবং যদি আপনি এই লিস্টটা এক্সেল করতে পারেন, ভালো মতো শিখে ফেলতে পারেন, তারপর আপনি গ্রেগমেট ওয়ার্ড লিস্ট, ওর যেটা ওয়ার্ড লিস্ট, সেটাতে সুইচ করতে পারেন। অর্থাৎ গ্রেগমেটের ওয়ার্ড লিস্টটাকে আমি সবসময় বেশি প্রায়োরিটাইজ করব অন্যান্য রিসোর্সের চেয়ে। কেন করব সেটা নেক্সট স্লাইডে বলছি, কিন্তু আপনি এইভাবে শুরু করতে পারেন। অন্তত আমার জন্য এই জিনিসটা বেশ ভালো কাজে দিয়েছে। তারপরের যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমি তো এখন বুঝলাম যে কোত্থেকে ভোকাবুলারি শিখবো, কিন্তু শেখার প্রসেসটা আসলে কেমন? তো আমি আবারও বলছি, আমার জন্য কাজ করেছে জিনিসটা এইভাবে, যে ধরা যাক একটা জিআরই ওয়ার্ড, সেটা হচ্ছে পিওরাইল। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে গুগলে পিওরাইল মিনিং লিখে সার্চ দিলাম, এবং গুগল ডিকশনারি থেকে একটা ডেফিনেশন আসলো। আপনি ডেফিনেশনটা দেখলেন যে চাইল্ডলিশলি সিলি,
ইম্যাচিওর, যাই হোক। এখন ব্যাপার হলো আপনি কিন্তু আসলে একটা ওয়ার্ড শিখছেন না, আপনি আসলে অনেকগুলো ওয়ার্ড শিখছেন, 200 300 400 500 এরকম ওয়ার্ড শিখছেন, ফলে পিওরাইল শব্দটা আপনার মনে না থাকার চান্স অনেক অনেক বেশি। এখন আপনি যেটা করবেন এরপরে সেটা হচ্ছে, ধরা যাক এই ওয়ার্ডটা আপনার কাছে ইনটুইটিভ লাগতেছে না, অর্থাৎ ওয়ার্ডটা আপনার কাছে খুব একটা সুবিধার লাগতেছে না। তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি নেমোনিক ডিকশনারিতে যাবেন। নেমোনিক ডিকশনারি গুগলে সার্চ দিলেই লিঙ্ক চলে আসবে, কিংবা nemonic.com লিখে সরাসরি তাদের ওয়েব পেজে অ্যাক্সেস করতে পারেন। সেখানে আপনি পিওরাইল শব্দটা লিখবেন এবং দেখবেন যে সেখানে ওয়ার্ড মিনিং এর পরপরই কিছু নেমোনিক দেওয়া আছে। নেমোনিক মানে হলো মনে রাখার জন্য কিছু টেকনিক, হতে পারে একটা ছন্দ, হতে পারে অন্য কিছু। তো আপনি দেখতে পাচ্ছেন প্রথম কিউটা যেটা, সেটা হচ্ছে পিওর থিংস আর অলওয়েজ চাইল্ডিশ, তাই না? ছোট বাচ্চাদের হাসি মানে সব কিছুই আসলে অনেক বেশি পিওর। তো সেখান থেকে আপনি আসলে রিলেট করতে পারবেন যে পিওরাইল মানে চাইল্ডিশ। এখন তার মানে কিন্তু এই না যে 700টা শব্দের জন্য আপনি আসলে 700টা নেমোনিক মুখস্থ করছেন, ব্যাপারটা এমন না। পুরো প্রসেসটা অনেক ন্যাচারাল হতে হবে, যে আপনি এটা মনে রাখতে পারছেন না দেখে তারপর আপনি নেমোনিক দেখছেন। মানে ব্যাপারটা যেন এমন হয়, কিছু কিছু ওয়ার্ড দেখা যাচ্ছে আপনার সাথে খুব ভালো ক্লিক করে গেছে, আপনি খুব ইজিলি মনে রাখতে পারছেন, তার জন্য ডেফিনেটলি আপনার নেমোনিক ডিকশনারিতে যেতে হবে না। তার চেয়ে বড় কথা, আমরা ম্যাগুসের রিসোর্সগুলো দেখে হয়তো অনেক বেশি ঘাবড়ে যাই, যে জিআরই ওয়ার্ড মনে হয় আসলে এমন কিছু যেটা আমি কোনোদিনই শুনি নাই। ব্যাপারটা আসলে তা না। আপনি যদি অল্প একটু আপনি যদি কম বেশি হলিউড মিডিয়া কনজিউম করে থাকেন, তাহলে অনেক শব্দে আপনার পরিচিতই পড়ে যাবে। অনেক শব্দ বলতে আসলে অনেকও না, বাট আপনি বুঝতে পারছেন, রাইট? ওকে, তো এই গেল ব্যাপারটা। এখন কথা হলো কিভাবে করবেন। আপনি, আপনার যদি মনে হয় যে আপনি যদি একলা একলা পড়েন, দিনে 10টা করে শব্দ পড়েন, দিনে 20টা করে পড়েন, সেটা আপনার জন্য ভালো। আপনি যদি মনে করেন যে আপনি আপনার বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে শিখতে চান, সেটাও ভালো। আমার ক্ষেত্রে জিনিসটা যেভাবে কাজ করেছে সেটা হচ্ছে, আমি আসলে আমার কয়েকজন বন্ধুদের সাথে মিলেই আসলে প্রত্যেকটা ওয়ার্ড এভাবে নেমোনিক বা এসব নিয়ে কথা বলা, এইভাবে আসলে আমার জন্য পুরো ওয়ার্ড লিস্টটা ক্র্যাম করাটা অনেক বেশি সুবিধা হয়েছে। এখন আপনার জন্য যেটা ভালো কাজ করে, বাট প্রসেসটা মোরলেস এইরকম হওয়া উচিত বলে আমি মনে করি। অর্থাৎ ভকেবুলারি জিনিসটা আপনার জন্য একেবারেই ইউজলেস না। আপনি যদি ভার্সিটি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার স্টুডেন্ট হন এবং আপনি ঠিক করেন যে আপনি জিআরই দিবেন, আমি আপনাকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে ভকেবুলারির পিছনে ইনভেস্ট করেন। কারণ এই জিনিসটা শুধুমাত্র আপনার জিআরইর জন্য কাজে লাগবে এমন না। আপনি যে কোনো বইপত্র পড়েন, যে কোনো আর্টিকেল পড়েন, এই ওয়ার্ডগুলো ঘুরে ফিরে আপনি বারবার পেতে থাকবেন। কাজেই এটাকে আপনি একটা লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন। আর যারা হয়তো 2-1 মাসের মধ্যে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবেন, তাদের জন্য হিসাবটা একটু আলাদা। তারা আসলে আপাতত ক্র্যাম করে নিলেন, কিন্তু পরে আসলে এই জিআরই ভোকাবুলারিগুলো খুব কাজে লাগে। এখন সেকেন্ড যে কথাটা, যেটা আসলে অনেকের সাথে নাও মিলতে পারে, সেটা হচ্ছে আমি আসলে ম্যাগুস ফ্ল্যাশ কার্ডের খুব একটা ফ্যান না, খুব একটা ভক্ত না। যদিও আমি ম্যাগুস ফ্ল্যাশ কার্ড বেসিক 1 থেকে বেসিক 6 পর্যন্ত, যে 1 থেকে 6 যে ডেকটা, অতটুকু পর্যন্ত আসলে পড়েছি, এবং আমার কাছে মনে হয়েছে যে এই শব্দগুলো অনেক বেশি কঠিন। আমি পরীক্ষা দিতে গিয়ে, কিংবা প্রিপারেশন নিতে গিয়ে, কিংবা মক টেস্ট দিতে গিয়ে এই লেভেলের শব্দগুলো আসলে পাই নাই। অর্থাৎ যতটা হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি কঠিন কিছু শব্দ, এবং খুব একটা বেশি কাজের না। অর্থাৎ শব্দগুলো স্পট অন না, এমন কিন্তু না যে শব্দগুলো আসলে ইংরেজি ভাষায় নাই, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হলো এই যে শব্দগুলো স্পট অন না, অর্থাৎ জিআরইর জন্য আপনার যে কাজে লাগছে এমন না। তার চেয়ে বড় কথা, এগুলো মুখস্থ করাও আসলে বেশ অনেক কঠিন। অনেকগুলা ডেক আছে, প্রত্যেকটা 50টা করে শব্দ। তো কাজেই আমি আসলে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে, আপনি গ্রেগম্যাটের ইউটিউব ভিডিওর লিস্টটা দিয়ে শুরু করেন। এরপর গ্রেগম্যাট 500 লিস্ট যদি আপনার মনে হয় যে না, তাহলে ইউ আর গুড টু গো। আপনার যদি মনে হয় যে না, আপনি 700টা ওয়ার্ড এইস করে তারপর আসলে আপনার জন্য ভালো হবে, সেটা আপনি করতে পারেন। তবে একটা কথা বলে রাখি, যে আপনার এই প্রসেসটা যেন অর্গ্যানিক হয়, যেন সাইমালটেনিয়াস হয়। এমন যেন না হয় যে আপনি ঠিক করেন আগে আপনি ভোকাবুলারি শিখবেন, সব শেষ করে তারপর আপনি প্র্যাকটিস করা শুরু করবেন। ব্যাপারে যেন এমন না হয়। আপনি শুরুতে একটু সময় নেন, শুরুতে আপনি ভোকাবুলারি শিখতে একটু সময় নিতে পারেন। এরপর থেকে যেন দুটো সাইমালটেনিয়াসলি হতে থাকে। নতুন একটা শব্দ পেলেন, সেটা দাগ দিয়ে রাখলেন, সেটা লিখলেন, কেমন? অর্থাৎ প্রসেসটা যেন একটার পর একটা না হয়, এগুলো যেন সাইমালটেনিয়াসলি হয়। এই ভোকাবুলারি নিয়ে একটু বেশি সময় ব্যয় করলাম, কারণ আমার মনে হয় যে পপুলার ন্যারেটিভের সাথে আসলে আমার মতামত যেটা যায় না, একটু এক্সপ্লেন করা দরকার ছিল আসলে। ওকে, আমরা সেকেন্ড স্ট্র্যাটেজিটাতে যেতে পারি। আমাদের সেকেন্ড স্ট্র্যাটেজি যেটা, সেটা হচ্ছে রিডিং ম্যাটেরিয়াল। আপনারা যদি হায়ার স্টাডিজ অ্যাব্রড গ্রুপে যে ফাইলগুলো পাওয়া যায়, বা নেক্সট অফ ইউএসএ তে যে ফাইলগুলো পাওয়া যায়, বা বিভিন্ন ভাই আপুদের এক্সপিরিয়েন্সগুলো, আপনারা যদি সেগুলো একটু গো থ্রু করেন, আপনারা দেখবেন যে ওনারা সবাই ভোকাবুলারি নিয়ে খুব একটা বেশি
স্ট্রেস না দিলেও রিডিং বা আপনার রিডিং হ্যাবিট নিয়ে অনেক বেশি গুরুত্ব দেয় এবং জিনিসটা আসলেই অনেক বেশি ইম্পর্টেন্ট। জিআরই 2011 সালের পরে হচ্ছে তারা রিভাইসড এডিশন বের করে এবং আমরা যে পরীক্ষাটা দিই সেটা আসলে রিভাইসড জিআরই বলে। তো সেখানে আসলে ভোকাবুলারির উপর যে গুরুত্ব কমে গেছে ব্যাপারটা এমন না, বরঞ্চ বলা যায় ভোকাবুলারির পাশাপাশি রিডিং হ্যাবিটটাকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, বরঞ্চ বলা যায় আরো বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়। তো এখন এই জিনিসটা তো আসলে আমাদের একদিনে হবে না। তো আমরা এই ইয়াটা আসলে কিভাবে গ্রো করব বা আসলে আমরা কোন কোন রিসোর্স ফলো করব, আপনি যদি দেখবেন যারা কিনা জিআরই রিডিং হ্যাবিট নিয়ে উপদেশ দেন তারা ঢালাওভাবে কিছু নাম বলে, নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, আল ডেইলি, এরকম অনেক কিছু। তো আমি আসলে ডেফিনেটলি আপনার কাছে প্রত্যেকটা একটা একটা করে পড়ে যাওয়ার দরকার নেই। তো আমি আসলে জিআরই পড়ার অনেক আগে থেকেই এই দুটো মিডিয়া ফলো করতাম, একটা হচ্ছে ভক্স, একটা হচ্ছে দি আটলান্টিক। তো আমি এই দুইটাই আসলে কন্টিনিউ করে গেছি। জিনিসটা কিন্তু এমন না যে জিআরইর জন্য হচ্ছে আমি নতুন করে পড়া শুরু করছি, বলা যায় আমি আসলে তারও আগে থেকে এই দুটো মিডিয়া ফলো করতাম এবং সেটাই অ্যাকচুয়ালি আমি কন্টিনিউ করে গেছি। জাস্ট মেক শিওর করছি যেন আমার যে রিডিং স্ট্রিকটা সেটা যেন হ্যাম্পার না হয়, সেটা যেন অক্ষুণ্ণ থাকে। তো এখন রিডিং ম্যাটেরিয়ালস বলতে আমি কি তার মানে শুধু এই দুটোই সাজেস্ট করছি, ব্যাপারটা আসলে এমন না। আমি জাস্ট বলছি আপনাকে এটা যে আপনি যে কোনো একটা রিসোর্স দেখেন এবং সে একটা রিসোর্সে স্টিক করে থাকেন, সেই একটা রিসোর্সে আপনি পড়েন। আপনার প্রত্যেকটা আলাদা 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 করে পড়ার দরকার নেই। তবে একটা ব্যাপার, সেটা হচ্ছে কনসিস্টেন্সিটা মেনটেন করা, আপনার স্ট্রিকটা যেন নষ্ট না হয়। এখন আমি যে দুটো রিসোর্স দিয়েছি সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমটা হচ্ছে ভক্স এক্সপ্লেনার্স। আসলে ভক্সের অনেকগুলো সেকশন আছে, টেকনোলজি, হেলথ, তারপর হলো যে এডুকেশন, তারপর হতে পারে যে হচ্ছে পলিটিক্স, তারপর বুকস, কালচার, অনেকগুলো সেকশন আছে। তার মধ্যে এক্সপ্লেনার সেকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি পলিটিক্স নিয়ে। সো আমি আসলে ইউএস পলিটিক্স কিছুটা ফলো করি, যার কারণে আমার কাছে আসলে ভক্স এক্সপ্লেনার্সের আর্টিকেলগুলো অনেক বেশি রিলেটেবল লাগতো, অনেক বেশি পরিচিত লাগতো, যার কারণে আমি এটাই ফলো করতাম। এবং আমার মনে হয় যে জিআরইতে আমরা আসলে যে ধরনের যে লেভেলের রিডিংয়ের মানে রিডিং ম্যাটেরিয়াল এনকাউন্টার করি, রিডিং কম্প্রিহেনশন এনকাউন্টার করি, তার সাথে আসলে ভক্সের মোটামুটি মোরালেস যায়। সেম কথা আটলান্টিকের ক্ষেত্রেও প্রযোজ্য। আটলান্টিকেও আসলে অনেকগুলো সেকশন আছে, বিজনেস, টেকনোলজি, পলিটিক্স, অনেকগুলো সেকশন আছে। তার মধ্যে আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে আটলান্টিক আইডিয়াস। এগেইন আটলান্টিক আইডিয়াস অ্যাকচুয়ালি ইউএস পলিটিক্যাল ল্যান্ডস্কেপ নিয়ে। তো আমার কাছে যেহেতু এই জিনিসটা অনেক বেশি পরিচিত লাগতো, কাজেই আমি আটলান্টিক আইডিয়াসটা ফলো করতাম। আপনার যদি মনে হয় যে আপনি টেকনোলজি সেকশনটা ফলো করবেন, আপনি সেটা করতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি বিজনেসটা ফলো করবেন, তাও করতে পারেন। অর্থাৎ আমি আসলে যেটা করতাম সেটাই আপনাকে বললাম। অর্থাৎ আপনি যে কোনো একটা ফলো করেন, কিন্তু সেটা কনসিস্টেন্টলি করেন। এই স্লাইড থেকে এতটুকুই হচ্ছে আপনার টেক্স হওয়া উচিত। সেকেন্ডলি, এখানে একটা আপনার গল্প শেয়ার করার আছে। এই জিনিসটা একটু ট্রিকি। আমি এখানে তিনটা বইয়ের ছবি দিছি এবং তিনটা বই পার্টিকুলারলি, তিনটা বই নিয়ে আমি আসলে আলোচনা করবো না। আমি আসলে এই তিনটা বইয়ের সাথে সামওয়াট রিলেটেড একটা গল্প বলি। সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন মাঝখানের যে বইটা, ক্যাপিটালিস্ট রিয়ালিজম, একজন ব্রিটিশ ভদ্রলোকের লেখা, মার্ক ফিশার, এবং মিডিয়া কন্ট্রোল বইটা নম চমস্কির লেখা, একজন মার্কিন ভদ্রলোক যদি এভাবে বলি। তো ক্যাপিটালিস্ট রিয়ালিজম বইটা খুব ছোট, কিন্তু মজার ব্যাপার হলো যে মার্ক ফিশার যেহেতু একজন ব্রিটিশ, আমি এটা সাজেস্ট করছি না যে ইউএস ইংলিশ আর ব্রিটিশ ইংলিশ তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য এবং আপনাকে আসলে এই দুটো পার্থক্য ভালোভাবে বুঝতে হবে, না হলে আপনি ভালোভাবে পড়তে পারবেন না, মোটেও এমন না। আমি শুধু বলার চেষ্টা করছি যে আপনি যখন ক্যাপিটালিস্ট রিয়ালিজম বইটা পড়বেন, সেই বইটা পড়তে গিয়ে আপনি প্রচুর ধাক্কা খাবেন। বইটা আমার কাছে এটা রিডিং লেভেলটা একটু বেশি মনে হয়েছে। অর্থাৎ এই বইটা পড়তে গিয়ে আপনি যেন ফ্রাস্ট্রেটেড না হন যে তার মানে কি এগুলোই কি জিআরই স্ট্যান্ডার্ড মানে রিডিং, আমি যদি এটা পড়তে না পারি তাহলে কি আমি জিআরইতে ভালো করবো না? ব্যাপারটা কিন্তু এমন না। তার চেয়ে বড় কথা, ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্টের যত সাটলি হোক, কিছু পার্থক্য তো আছে। দেখা যাচ্ছে ব্রিটিশরা কিছু ওয়ার্ড ফ্রিকোয়েন্টলি ব্যবহার করছে যেটা আবার আমেরিকানরা করছে না। অর্থাৎ কিংবা সেন্টেন্স প্যাটার্নের মধ্যে একটা পার্থক্য আছে। আপনি যদি দুইটা বই পাশাপাশি রেখে তুলনা করেন তাহলে দেখতে পাবেন। আমি আসলে দুইটা বই নিয়ে স্পষ্ট বলতে পারি, কারণ দুইটা বই আমি অ্যাকচুয়ালি তখন পড়তেছিলাম। তো কাজেই ভয় পাওয়ার কিছু নাই যে আপনি ক্যাপিটালিস্ট রিয়ালিজমের মতো কঠিন বই পড়তে পারছেন না এটা ভেবে, বরঞ্চ একটু সহজপাচ্য বলতে আবার একদম সোজা কোনো বই না, একটু সহজপাচ্য ইংলিশ যেগুলো, যেটা হয়তো ক্যাপিটালিস্ট রিয়ালিজমের তত কঠিন না, মিডিয়া কন্ট্রোলের ভাষা একটু সোজা। আবার মিডিয়া কন্ট্রোল, ওই যে বললাম জিঙ্গুইস্ট শব্দটা, এরকম আপনি অনেক জিআরই ভোকাবুলারি পাবেন। দ্য ডিভাইড বইটাও বেশ ভালো,
জেসন হিকেল উনি আসলে ব্রিটিশ না, যার কারণে আমার কাছে এই ইংলিশটা একটু সোজা লেগেছে। কিন্তু তার মানে এই না যে আপনি যদি কঠিন কোনো মানে রিডিং ম্যাটেরিয়াল দেখেন, সেটা যদি আপনি না পারেন, আপনি যেন এটা না ভাবেন যে আসলে আপনি জিআরইতে বা রিডিং কম্প্রিহেনশনে ভালো করতে পারবেন না। এই এতটুকুই হলো কথা। অর্থাৎ আপনি ভক্সটা একটু দেখেন, ভক্সের যে স্ট্যান্ডার্ডটা সেটা আমার কাছে জিআরই রিডিং কম্প্রিহেনশনের জন্য বেশ স্ট্যান্ডার্ড মনে হয়েছে। এই এবং রিডিং ম্যাটেরিয়ালস বা রিডিং হ্যাবিটটা আমাদের জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ সেটা একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে অনেকের মনে হয় যে জিআরই ভকেবুলারি আসলে যত ভালো জানবো তত আমি আসলে ভালো পড়তে পারবো, ব্যাপারটা কিন্তু এমন না। তার কারণ হলো আপনি যদি বিগ বুক বা ইটিএস এর বইগুলো দেখেন, সেখানে দেখবেন খুব যে কঠিন শব্দ ব্যবহার করে তা না। তারা যেটা করে সেটা হচ্ছে অনেক লম্বা লম্বা সেন্টেন্স ব্যবহার করে। দেখা যাচ্ছে একটা সেন্টেন্স 3 থেকে 4 লাইনের, অর্থাৎ আপনি এক লাইন শেষ করে পরের লাইনে আসলেন, ওটা কিন্তু একই সেন্টেন্স, কিন্তু আপনি তার আগের লাইনের যে সামারিটা সেটাই ভুলে গেলেন। অর্থাৎ মানে ট্রিকটা কিন্তু রিডিং হ্যাবিটের উপর। ট্রিকটা আসলে আপনি ভকেবুলারিতে কত ভালো সেটার উপর না, কারণ ইটিএস নিজেই খুব কঠিন ভকেবুলারি দিয়ে, ম্যাগুস স্ট্যান্ডার্ড ভকেবুলারি দিয়ে আসলে প্রশ্ন করে না, বরঞ্চ বলা যায় তুলনামূলক, মানে ম্যাগুসের চেয়ে তুলনামূলকভাবে সোজা, কিন্তু সেন্টেন্সগুলো অনেক লম্বা। আপনি যখন বিগ বুক পড়বেন, ইটিএস পড়বেন, তখনই আপনি আসলে পার্থক্যটা ধরতে পারবেন, এবং অ্যাজ অপোজ টু প্রিন্সটন, ম্যানহাটন এই বইগুলো যখন ফলো করবেন। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। তো এই গেল আসলে রিডিং হ্যাবিটটা কেন আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট, এবং আমরা আসলে আমাদের ম্যাটেরিয়ালগুলো কিভাবে সিলেক্ট করব। ওকে, সো আমাদের থার্ড স্ট্র্যাটেজিটা, যেটা নিয়ে আমরা আসলে কিছুক্ষণ আগেই কথা বলছিলাম, সেটা হচ্ছে গাইড বুক ভার্সেস টেক্সট বুক অ্যানালজি। এটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় যে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকেই মিসগাইডেড হন এই ব্যাপারটা নিয়ে আসলে কিরকম সেটা, যেমন ধরা যাক জিআরই পরীক্ষাটা বানাই হলো ইটিএস, অর্থাৎ তারা যে বইগুলো বের করে সেই বইগুলো হচ্ছে আসলে টেক্সট বই। অন দ্য কন্ট্রারি, আপনি ম্যানহাটন, কাপলান, ব্যারন, ম্যাগুস যাই দেখেন না কেন, এই বইগুলো হচ্ছে আসলে গাইড বই। এখন আপনার দায়িত্ব হলো আপনি কোনটা পড়বেন বলেন। ডেফিনেটলি আপনি টেক্সট বুক যেটা সেটা আগে ফলো করবেন। এখন অনেকে যেটা দাবি করেন সেটা হচ্ছে আসলে ইটিএস এর প্রবলেম তো খুব কম, ঠিক আছে, তাহলে আমি প্র্যাকটিস করবো কোত্থেকে? এই কারণেই হচ্ছে অনেকে ম্যানহাটন থেকে পড়েন বা প্রিন্সটন থেকে পড়েন। কিন্তু ব্যাপার যেটা আসলে সেটা হচ্ছে আপনার প্রথম কাজ টেক্সট বইটা ফলো করা। টেক্সট বইতে কোন ধরনের টেক্সট বই বলতে আমি বোঝাচ্ছি জিআরই ইটিএস এর 3টা বই আছে, অফিসিয়াল জিআরই কোয়ান্ট, অফিসিয়াল জিআরই ভার্বাল, অফিসিয়াল জিআরই জেনারেল টেস্ট। এই 3টা বই আছে, এবং একই সাথে 2011 সালের আগে যে জিআরইটা হতো সেটার স্ট্যান্ডার্ডে একটা বিশাল মোটা বই আছে যেটাকে বলা হয় জিআরই বিগ বুক, যেটা আসলেই বেশ বড় একটা বই। অর্থাৎ 4টা আপনার কাছে টেক্সট বুক আছে, আপনার কাজ হলো এই 4টা বই থেকে প্রশ্নের প্যাটার্নটা খুঁজে বের করা, এবং তার সাথে যখন আপনি কম্পেয়ার করবেন ম্যানহাটন, প্রিন্সটন বা কাপলানের, তখনই আপনি বুঝতে পারবেন যে পার্থক্যটা আসলে কিভাবে হয়। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য আসলে কেন টেক্সট বুকটা মানে পড়াটা সবচেয়ে বেশি ফ্রুটফুল ছিল। তো এই গেল ব্যাপার। অর্থাৎ ভার্বালের জন্য, স্পেসিফিক্যালি ভার্বালের জন্য আমরা গাইড বই কোনোভাবেই ফলো করব না। এটা কোনো সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স না, এটা একটা ফ্যাক্ট। এই অর্থে যে কোনোভাবেই গাইড বই অর্থাৎ ম্যানহাটন, কাপলান, প্রিন্সটন, ব্যারন এই বইগুলো ভার্বালের জন্য একেবারেই ফলো করবেন না। তাদের কোনো ওয়ার্ড লিস্ট না, তাদের কোনো রিডিং কম্প্রিহেনশন, সেন্টেন্স ইকুইভ্যালেন্স, টেক্সট কমপ্লিশন একদমই না। সোললি আপনি ডিপেন্ড করবেন ইটিএস এর বইগুলোর উপর। এবং যারা বলেন যে খুব একটা বেশি প্রবলেম তো নাই আসলে যেটা দিয়ে আমি প্র্যাকটিস করব, বিগ বুকে অসংখ্য প্র্যাকটিস আছে যেটা আমি একটু পরে কথা বলবো, সেটা দিয়ে আপনি করতে পারেন। অর্থাৎ আমরা ভার্বালের জন্য অন্তত এই গাইড বইগুলো একদমই ফলো করব না, এটা একদম প্রহিবিটেড, এটা কোনো সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স না, আবার বলতেছি। এবং ম্যাগুস বা আর যাই থাকুক না কেন, একদমই না, স্পেশালি ভার্বালের জন্য। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে আমরা আসলে কিভাবে পড়বো? তো জিআরইর যে অফিসিয়াল 3টা বই ইটিএস এর ভার্বাল, কোয়ান্ট এবং জেনারেল টেস্ট, সেটা আসলে খুব ছোট, আপনি দেখবেন খুব একটা বেশি প্রবলেম নাই। তো সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে আমরা বিগ বুকটা ফলো করব। এখন বিগ বুকে আসলে যেহেতু জিআরইর পুরনো যে তাদের মানে কোয়েশ্চেন প্যাটার্নটা সেটা ফলো করে, নতুন প্যাটার্নে আসলে অনেক পরিবর্তন আছে, কাজে আমরা আসলে পুরো বিগ বুকটা পড়বো না। আমি এই স্লাইডে যেটা এক্সপ্লেন করব সেটা হচ্ছে আমরা বিগ বুকটা কিভাবে এফিশিয়েন্টলি পড়বো। সেটা হচ্ছে জিআরই বিগ বুকে 27টা ফুলি ফ্লেজড জিআরই কোয়েশ্চেন পেপার দেওয়া আছে, 27টা, এবং প্রতিটাতে
অর্থাৎ 27টা টেস্টের প্রতিটা টেস্টে 4টা করে সেকশন আছে, 2টা ভার্বাল সেকশন, 2টা কোয়ান্ট সেকশন। এখন যে 2টা ভার্বাল সেকশন আছে ওই 2টা ভার্বাল সেকশনের 1 থেকে 7, প্রতিটা ভার্বাল সেকশনের 1 থেকে 7 যে কোয়েশ্চেনগুলো সেগুলো হচ্ছে টেক্সট কমপ্লিশন, এবং 1 থেকে 7 আসলে মানে আপনার একটু একটা চেয়ে একটু কঠিন হতে থাকে। তো 1 থেকে 7 যে টেক্সট কমপ্লিশনটা সবগুলোই আসলে স্পট অন, অর্থাৎ সবগুলোই আসলে আপনার জিআরই পরীক্ষা যেটাতে আপনি অ্যাপিয়ার করবেন একেবারেই ওই স্ট্যান্ডার্ডের, ঠিক আছে? কাজে আপনি যখনই প্রতিটা টেস্ট দেখবেন, প্রতিটা টেস্টের 2টো করে সেকশন আছে, ভার্বাল সেকশন এবং কোয়ান্ট সেকশন। ভার্বাল সেকশনের 1 থেকে 7 কোয়েশ্চেন থাকে অবশ্যই টেক্সট কমপ্লিশন, এবং সেগুলো আপনি সলভ করার চেষ্টা করবেন। একই সাথে 17 থেকে 27 অর্থাৎ 10টা কোয়েশ্চেন থাকে রিডিং কম্প্রিহেনশনের উপর। সেখানে লং প্যাসেজও থাকে, শর্ট প্যাসেজও থাকে। আপনি জিআরইতে লং প্যাসেজ শর্ট প্যাসেজ দুইটাই পাবেন আসলে। তো কাজেই এই 10টা কোয়েশ্চেন, প্রতি সেকশনে 10টা কোয়েশ্চেন রিডিং কম্প্রিহেনশনের উপর, এবং 50% মার্কস থাকে রিডিং কম্প্রিহেনশনের উপর মূল পরীক্ষাতেও। এখন চিন্তা করে দেখেন আপনার কাছে কত রিসোর্স। প্রতিটা সেকশনে যদি 7টা করে টেক্সট কমপ্লিশন থাকে, তাহলে আপনি প্রতিটা টেস্টে পাচ্ছেন 14টা টেক্সট কমপ্লিশন, 14 মাল্টিপ্লাইড বাই 27, এতগুলো টেক্সট কমপ্লিশন আপনি সলভ করতে পারছেন। তাহলে আপনি কেন শুধু শুধু প্রিন্সটন বা হচ্ছে ম্যানহাটন বা ম্যাগুস এসব থার্ড পার্টি যেসব বই আছে সেসব ফলো করবেন? রাদার আমি সাজেস্ট করবো আপনাকে অবশ্যই বিগ বুক যেটা ইটিএস এর বই সেটা ফলো করতে। আর সেকেন্ডলি, রিডিং কম্প্রিহেনশনের জন্য একই কথা প্রযোজ্য। প্রতিটা সেকশনে আপনি 10টা করে কোয়েশ্চেন পাচ্ছেন, তার মানে প্রতি টেস্টে 20টা কোয়েশ্চেন, 20 মাল্টিপ্লাইড বাই 27, এতগুলো আপনি রিডিং কম্প্রিহেনশন পাচ্ছেন। এবং মানে এই রিডিং কম্প্রিহেনশনগুলো সবগুলো স্পট অন এবং লিটারেলি একটা গোল্ড মাইন। 4 নম্বর যেটা অনেকে বলেন, যেটা আসলে আমি নিজে ফলো করি নাই, তবে আমার কাছে মনে হয়েছে যে আপনি চাইলেই করতে পারেন, সেটা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন যে পার্টটা, অর্থাৎ কোয়ান্ট সেকশনে, বিগ বুকেরই কোয়ান্ট সেকশনে যে ডেটা ইন্টারপ্রিটেশনগুলো আছে, অর্থাৎ গ্রাফ থেকে ইনফরমেশন নিয়ে যেগুলো সলভ করতে হয়, ওগুলো আপনি আসলে বিগ বুক থেকে করতে পারেন। তার একটাই কারণ, ডেটা ইন্টারপ্রিটেশন কোয়েশ্চেনগুলো একটু ট্রিকি হয়। কোয়েশ্চেনগুলো খুবই সোজা হয়, তবে একটাই কথা, একটু ট্রিকি হয়, ল্যাঙ্গুয়েজটা একটু মানে ট্রিকি ওয়েতে আসলে বলা থাকে। তো সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনি ডেটা ইন্টারপ্রিটেশনটা ইটিএস এর ভাষা বোঝার জন্য অন্তত, বা ইটিএস কোন ধরনের প্রশ্ন সেট করতে পছন্দ করে সেটা বোঝার জন্য অন্তত আপনি ডেটা ইন্টারপ্রিটেশনটা ইটিএস থেকে করতে পারেন, মানে বিগ বুক থেকে করতে পারেন। কিন্তু এটা আমি নিজে ফলো করি নাই, কাজেই খুব একটা বেশি জোর দিয়ে বলতে পারছি না। ওকে, এরপরে আমরা আসলে আমাদের ভার্বাল স্ট্র্যাটেজি 4 এ চলে যাব, সেটা হচ্ছে গ্রেগ ম্যাট। আমি আগেই বলেছি যে গ্রেগ ম্যাট নিয়ে আমরা অনেক কথা বলবো। আমরা এখন ওই সাইডে চলে এসেছি। গ্রেগ ম্যাট একজন অ্যানোনিমাস লোক, এখনো লোকজন মনে হয় না তাকে খুব বেশি চিনে, মানে তার আসল পরিচয় জানে। আদার দ্যান দ্যাট সে একজন রেডিট ইউজার ছিল মূলত, সেখান থেকে আসলে সবাই তাকে চেনে, এবং তার নামটা আসলে গ্রেগ ম্যাট না। আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে গ্রেগ ম্যাট নামটা আসলে জিআরই আর জিমেটের এক ধরনের পোর্টমন্টু, যে গ্রেগ ম্যাট। তো গ্রেগ ম্যাটের আসলে 2টো রিসোর্স আছে, একটা হচ্ছে তার ওয়েবসাইট আর একটা হচ্ছে তার ইউটিউব চ্যানেল। তো তার ওয়েবসাইট যেটা, ওইটার প্রসঙ্গে পরে আসছি, তার আগে তার ইউটিউব যেটা কিনা একদম ফ্রি কন্টেন্ট, সেখানে আপনি প্রথমে যেটা ফলো করবেন সেটা হচ্ছে টেস্ট ইউর ভোক্যাব প্লেলিস্ট, সেটা তার একটা ডেডিকেটেড টেক্সট কমপ্লিশন টেকনিকের প্লেলিস্ট আছে, সেটা ফলো করবেন। ওর 3টা বা 4টা টেকনিক আছে, ওইটা নিয়ে 15 থেকে 20 মিনিট করে করে 4টার ভিডিও আছে, ওগুলো একটু দেখে নেবেন। ডেডিকেটেড রিডিং স্ট্র্যাটেজি প্লেলিস্ট আছে, সেটা একটু দেখে নেবেন। এবং সেন্টেন্স ইকুইভ্যালেন্স যেটা, সেটা একটু দেখে নেবেন। অর্থাৎ তার যে প্রত্যেকটা আলাদা আলাদা করে প্লেলিস্ট, আপনার প্রথম কাজ হবে এই প্লেলিস্টগুলো দেখে শেষ করা। আমার জন্য অন্তত অনেক অনেক ভালো কাজ করেছে, যে মানে আমার অ্যাকুরেসি পার্সেন্টেজটা অনেক বেশি বেড়ে গেছিল গ্রেগ ম্যাটের ভিডিও দেখার পরে। কাজে আমি যেটা সবাইকে সাজেস্ট করবো, এবং আমার মনে হয় না আসলে গ্রেগ ম্যাটের মতো এরকম কোনো রিসোর্স আসলে আর আছে, এরকম ভালো জিআরই টিউটর আসলে এরকম আছে, এবং এই সবগুলো আপনি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। এখন আপনার যদি মনে হয় যে না, আপনার আপনার আসলে তাতে হচ্ছে না, আপনি আসলে এই ফ্রি ভিডিওগুলো দিয়ে আসলে কমপ্লিটলি কভার করতে পারছেন না, আপনি গ্রেগ ম্যাটের সাবস্ক্রিপশন নিতে পারেন, প্রতি মাসে $5 করে, খুব একটা বেশি না। কিন্তু আমার মনে হয় যে আসলে মানে ইউটিউবের ভিডিওগুলো আসলে এত ভালো যে এটা দিয়ে আপনার কাজ চলে যাবে। যদি না হয় তাহলে আপনি সেটা সাবস্ক্রিপশন নিতে পারেন। তবে এখানে একটা কথা আছে, সাবস্ক্রিপশন নেওয়ার পরে ওইটা আবার আরেক ধরনের সমুদ্র। ওখানে রিসোর্স আবার অনেক রকমের, ক্রিটিক্যাল রিজনিং এর উপর অনেকগুলো ভিডিও, টেক্সট কমপ্লিশনের, শুধু একা টেক্সট কমপ্লিশনের উপর 24-25টা ভিডিও। এখন এত ভিডিও, এত ডিটেলস আপনার নিশ্চয়ই লাগছে না, যদি না আপনি আসলে 340 বা পারফেক্ট স্কোর এইম করেন।
যদি করেন তাহলে অবশ্যই ভালো, সেটা আপনি করতেই পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু আমার মনে হয় আসলে ইউটিউব প্লেলিস্ট যেটা সেটাই আসলে আপনার জন্য কাজ চলে যাওয়ার জন্য যথেষ্ট। ওকে, এবং ভার্বালের জন্য আসলে আপনি যদি নেক্সট স্টপ ইউএসএ বা হায়ার স্টাডি অ্যাব্রড গ্রুপগুলো দেখেন, আপনি দেখবেন লোকজন সবাই মোটামুটি মানে গ্রেগ ম্যাটের খুব বড় ফ্যান। আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম 1 বছর আগে বা 1.5 বছর আগে, তখন আসলে গ্রেগ ম্যাটকে নিয়ে অত বেশি হাইপ দেখি নাই। মানে রিসেন্ট টাইমসে আসলে গ্রেগ ম্যাট অনেক বেশি হাইপ, আসলে হাইপ হওয়ার মতোই। আমার মনে হয় আপনি যদি চোখ বন্ধ করে কোনো জেআরই টিউটরকে বিশ্বাস করতে চান, তাহলে গ্রেগ ম্যাটকেই করা উচিত। ঠিক আছে, এই হলো কথা। তো আমরা আমাদের ভার্বাল স্ট্র্যাটেজি নিয়ে মোটামুটি যা বলার ছিল, মানে আমার যা বলার ছিল সেসব শেষ করেছি। এখন আমরা কোয়ান্ট সেকশন নিয়ে কথা বলবো। তো কোয়ান্ট সেকশনের আসলে ভালো করার উপায় কি সেটা নিয়ে বলার আগে প্রথম কথা হলো, আপনি যখন জিআরই কোয়ান্ট সেকশনের প্রিপারেশন নেবেন, আপনাকে বেসিকগুলো খুব ভালো মতো ক্লিয়ার করতে হবে। এখন আপনাকে বেসিক ক্লিয়ার করতে হবে ম্যাথের, এটা আসলে এত ক্লিশে একটা কথা। তো এটা দিয়ে আমি আসলে কি বুঝাচ্ছি সেটা একটু পরিষ্কার করে বলি। আপনি বুঝতেই পারছেন যে আপনাকে খুব অল্প একটা সময়ের মধ্যে 30 মিনিটের মধ্যে 20টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, কাজে একটা টাইম কনস্ট্যান্ট আছে। তো বেসিক বলতে আমি আসলে যেটা বোঝাচ্ছি সেটা হলো ক্যালকুলেশনগুলো যেন আপনি খুব দ্রুত করতে পারেন, এবং একই সাথে আপনি যেন প্রত্যেকটা টপিকের বা কনসেপ্টের মূল জিনিসটা বুঝতে পারেন। যেমন ধরা যাক 5P3, অর্থাৎ 5টা জিনিস থেকে 3টা জিনিস কিভাবে বেছে নেওয়া যায়। এখন আপনি যদি চোখ মুখ বন্ধ করে সূত্র মুখস্থ করেন এবং সূত্র অ্যাপ্লাই করেন, তাহলে জিনিসটা দাঁড়াবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 - 3 ফ্যাক্টোরিয়াল। কিন্তু 5P3 এই জিনিসটা আপনি যদি পারমুটেশন কম্বিনেশন একটু ভালো মতো পড়ে থাকেন, তাহলে আপনি জানবেন যে আসলে 5P3 যেহেতু 3 আছে, কাজেই আসলে 3টা রাশি থাকবে, অর্থাৎ 5 মাল্টিপ্লাইড বাই 4 মাল্টিপ্লাইড বাই 3, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 - 3 ফ্যাক্টোরিয়াল করতে আপনার যত সময় লাগবে, তার চেয়ে খুবই কম সময় আপনি 5 মাল্টিপ্লাইড বাই 4 মাল্টিপ্লাইড বাই 3 এই ক্যালকুলেশনটা করতে পারবেন। অর্থাৎ বেসিক বলতে আমি বোঝাচ্ছি যে এই কনসেপ্টটা থাকা, যে সব একেবারে অন্ধভাবে সূত্র ফলো না করা, যে 5 মাল্টিপ্লাইড বাই 4 মাল্টিপ্লাইড বাই 3 এটাও যে 5P3 হতে পারে, এই জিনিসটা যেন আপনার মাথায় থাকে। তারপর ধরা যাক ইউক্লিডিয়ান জিওমেট্রি। জিআরই কোয়ান্ট সেকশনের জন্য ইউক্লিডিয়ান জিওমেট্রি খুবই ভাইটাল একটা পার্ট। এখন আপনি হয়তো ফিগারগুলো দেখে একটু ভটকে যেতে পারেন, কারণ ফিগারগুলো একটু আসলে ডিসিভিং থাকে। আপনি যখন প্রিপারেশন নেবেন তখন আপনি যদি প্রবলেমগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু যদি আপনি একেবারে অপ্রস্তুত থাকেন, ইউক্লিডিয়ান জিওমেট্রি অনেক আগে পড়েছেন, 9-10-এ পড়েছেন, এরপরে আসলে অত করে পড়া হয় নাই, তার চেয়ে বড় কথা আমরা আসলে ইউক্লিডিয়ান জিওমেট্রি আমাদের মানে বাংলা মিডিয়ামে অন্তত যেভাবে পড়ানো হয়, যে আমরা থিওরেমগুলো জাস্ট প্রমাণগুলো মুখস্থ করে যাই, তারপর আমাদের অতিরিক্ত যেগুলো থাকে মানে প্র্যাকটিস প্রবলেম যেগুলো থাকে ওগুলো আমরা আসলে মুখস্থ করি। আপনি যদি ওভাবে পড়ালেখা করে আছেন, তাহলে আমি বলবো যে আসলে এই অ্যাপ্রোচটা খুবই ফল্টি একটা অ্যাপ্রোচ। আপনি যেটা করা উচিত সেটা হচ্ছে 9-10-এর যে জ্যামিতি বইটা আছে, ওই জ্যামিতি বইয়ের যে থিওরেমগুলো আপনি আগে একটু মুখস্থ করেন। অর্থাৎ প্রত্যেকটা থিওরেম যখন আপনি মুখস্থ করে ফেলবেন, তখন ওই থিওরেমগুলো অ্যাপ্লাই করে আপনি প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করতে পারছেন কিনা একটু দেখবেন। তার মানে কিন্তু এই না যে আপনাকে ধরে 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 প্রত্যেকটা 3.1, 3.2, 3.3 প্রত্যেকটা ধরে ধরে প্রবলেম সলভ করতে হবে, কিন্তু এই অ্যাপ্রোচটা আপনার মধ্যে থাকতে হবে যে আপনি প্রত্যেকটা থিওরেম জানেন, অর্থাৎ থিওরেমগুলোর যে পস্টুলেটগুলো বা অ্যাক্সিওমগুলো সেসব জানেন এবং সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এতটুকুই বেসিক বলতে আমি আসলে বোঝাচ্ছি এটা। তারপর ধরা যাক যে লোয়েস্ট কমন মাল্টিপল বা লসাগু যেটাকে আমরা বলি। ধরেন আপনাকে বললো 2, 3, 4-এর লসাগু বের করতে বা এলসিএম বের করতে। তো এখন আপনি যেটা করতে পারেন ওই যে 5P3 এর মতো, আপনি যে ইউক্লিডের যে মেথডটা 2, 3, 4 নিলেন, তারপর একটা দাগ দিলেন, তারপর দেখলেন যে 2 দিয়ে সব মানে 2টার বা তার চেয়ে বেশি ডিভিজিবল হয় কিনা, তারপর 1, 3, 2 করলেন এবং সেখান থেকে আপনি হচ্ছেন এলসিএম বের করলেন। কিন্তু আপনি চিন্তা করে দেখেন এলসিএম মানে হলো লোয়েস্ট কমন মাল্টিপল, মানে সেলফ এক্সপ্লেনেটরি জিনিসটা, যে তিনটারই একটা কমন মাল্টিপল থাকবে, যে মাল্টিপলটা কিনা সবচেয়ে ছোট। তাহলে আপনার অ্যাপ্রোচটা কিন্তু এমন হতে পারে যে দেখেন 4, তাহলে এখানে সবচেয়ে বড় কে 4, তাহলে আপনার যেটা এলসিএম সেটা নিশ্চয়ই 4 দিয়েও ডিভিজিবল হবে। তাহলে আপনি এভাবে চিন্তা করেন, তাহলে 4-এর মাল্টিপল কে আছে, 4, তারপরে 8, এখন 4-এর পরে কে 8, এখন 8 কি 2 দিয়ে ডিভিজিবল? হ্যাঁ। 3 দিয়ে কি ডিভিজিবল? না। কাজেই 8 আসলে এলসিএম হতে পারে না, এদের তিনটার এলসিএম হতে পারে না। তাহলে 4 যেটা কিনা সবচেয়ে বড় এই তিনজনের মধ্যে, তার এর পরের মাল্টিপলটা কি? সেটা হচ্ছে 12। 12 কি 2 দিয়ে ডিভিজিবল? হ্যাঁ। 3 দিয়ে ডিভিজিবল? হ্যাঁ। তার মানে আপনি এই একটা মাল্টিপল পেলেন, যে মাল্টিপলটা আসলে 2, 3, 4 প্রত্যেকটা দিয়ে নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ এই 2, 3, 4-এর এলসিএম যে 12,
এইটা যদি আপনি মুখে ক্যালকুলেট করেন এভাবে 4-এর যে বেসিকটা অর্থাৎ 4, 8, 12 এভাবে চিন্তা করেন, তাহলে এটা বের করতে আপনার 10 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না। কিন্তু আপনি যদি ওই ইউক্লিডের মেথডটা ফলো করতে যান, যে 2 তারপরে একটা দাগ দিলেন, তারপরে 1 3 2 করলেন, এভাবে করতে গেলে আসলে বেশ সময় লাগবে। বেসিক বলতে আমি বোঝাচ্ছি এই আন্ডারস্ট্যান্ডিং গুলো যেন আপনার মধ্যে থাকে, আপনি যেন একদম অন্ধভাবে সূত্র ফলো করেন এমন যেন না হয়, এবং ইউক্লিডিয়ান জিওমেট্রিতে আমাদের যে থিওরেমগুলো, সেই থিওরেমগুলো যেন আমরা জেনে সেগুলো অ্যাপ্লাই করতে পারি, এই হচ্ছে বেসিক। তো আমার মনে হয় যে আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন তখন এই জিনিসগুলো যেন একটু একটু রিভাইজ করে নেন অন্তত। এখন রিভাইজ করার উপায় কি, বা জিনিসগুলো আমরা আসলে কোত্থেকে পড়বো, এটা নিয়ে একটু কথা বলি, কোয়ান্টের রিসোর্স নিয়ে একটু কথা বলি। কিন্তু তার আগে কিছু ট্রাভেলিং টপিকস আছে যেগুলো আসলে বারবার আসতে থাকে। প্রথমটা হচ্ছে নাম্বার থিওরি। নাম্বার থিওরির নাম শুনে অনেক কঠিন কিছু মনে হচ্ছে, আসলে অত কঠিন কিছু না। প্রাইম নাম্বার বা হচ্ছে ডিভিজিবিলিটি, এই সব জিনিসগুলো আপনি যদি, আপনার যদি একটু ভালো আইডিয়া থাকে, আপনি যদি নাম্বার থিওরির যে বেসিকগুলো সেগুলো যদি একটু রিভাইজ করে নেন, তাহলে আপনার জন্য এটা কোনো ব্যাপার হওয়ার উচিত না। এরপর আছে স্ট্যাটিস্টিক্স। বলা হয়ে থাকে স্ট্যাটিস্টিক্সে খুব বেশি কোয়েশ্চেন আসে না, কিন্তু আমি বলবো আপনি যদি ম্যানহাটনের যে স্ট্যাটিস্টিক্স পোর্শনটা, ওখানে কিছু ট্রিক কোয়েশ্চেন আছে, এবং আমি পরে কেএমএফ এর নাম করব, কেএমএফ জিআরই একটা চাইনিজ ওয়েবসাইট। আপনি যদি ওখানে দেখেন কিছু ভালো ভালো স্ট্যাটিস্টিক্সের কোয়েশ্চেন পাবেন। ডেটা ইন্টারপ্রিটেশন আগেই বলেছি, আসলে কোনো একেবারেই কঠিন কিছু না, জাস্ট একটা গ্রাফ দেওয়া থাকে বা কিছু ইনফরমেশন থাকে, টেবিল থাকে, সেখান থেকে ডেটা নিয়ে কোয়েশ্চেন সলভ করা, জিনিসটা খুবই সোজা। বাট দ্য ক্যাচ হিয়ার ইজ, ওই জিনিসগুলো লিঙ্গুইস্টিক্যালি একটু পেঁচানো থাকে, অর্থাৎ আপনি খুব ইজিলি মিসলিডেড হতে পারেন এই। আর 4 নম্বর যেটা চিট কোডস, ওই যে বললাম যে প্রিন্সটনে আপনি যখন প্রিন্সটনটা পড়বেন তখন দেখবেন ওখানে অনেক কিছু ছোটোখাটো টেকনিক বলে দেওয়া আছে। ফর এক্সাম্পল, আপনি ক্যালকুলেশনে গিয়ে একটা পর্যায়ে পেলেন √2 বা √3। এখন ঝামেলাটা বাধে হলো এই জায়গাটাতে যে আপনি জিআরইতে যে ক্যালকুলেটরটা আপনাকে দিবে ব্যবহার করতে, ওইটা আসলে যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া কিছু করতে পারে না। এখন এই যে যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া কিছু করতে পারে না, এখন আপনি ধরেন সরল মনে পরীক্ষা দিতে গেলেন এবং আপনার একটা ক্যালকুলেশন এক জায়গায় √2 চলে আসলো বা √3 চলে আসলো। এখন এই √2 আর √3 ভ্যালু যদি আপনার জানা থাকে, তাহলে আসলে আপনার জন্য ক্যালকুলেশন করা খুব সোজা হয়ে যায়। এবং প্রিন্সটন ক্র্যাকিং জিআরইতে আপনি আসলে এই জিনিসগুলো পাবেন, যে দেখবেন √2 সমান 1.4 সামথিং, তারপর √3 সমান 1.7 সামথিং, অর্থাৎ একটা আইডিয়া পাবেন, মানে একটা মানে বলমার্ক পাবেন যে এতটুকুর মধ্যে ভ্যালুটা হতে পারে, তখন আপনার জন্য ডিসিশন নেওয়াটা একটু সোজা হতে পারে। ট্রাভেলিং টপিক্সের মধ্যে আসলে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে বেশি ঝামেলা করে এবং আমাদের নাম্বার সবচেয়ে বেশি কমায়, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন। অর্থাৎ এ বি দুইটা জিনিস দেওয়া থাকে, আপনাকে বলতে হয় এ বড় নাকি বি বড়, নাকি দুইটাই সমান, নাকি কোনটাই ঠিক না। এখন এটা বা অর্থাৎ এনাফ ইনফরমেশন দেওয়া নেই। এখন এটাই আসলে একটু সবচেয়ে বেশি ট্রিকি হয়। তো ওইটা করতে গিয়ে আসলে আপনি চিট কোড প্রিন্সটন থেকে যেটা পড়ে আসছেন সেটা অ্যাপ্লাই করতে পারেন। কিরকম, যে কিছু টেস্ট ভ্যালু আছে, যেমন 0, তারপর ধরা যাক -1, তারপর 1, কেমন একটা পজিটিভ ভ্যালু, একটা নেগেটিভ ভ্যালু, 0, অর্থাৎ এই জিনিসগুলো দিয়ে আসলে আপনাকে চেক করতে হয় যে আপনার কন্ডিশনটা সবখানে খাটছে কিনা। তো এই চিট কোডসগুলো আসলে আপনি প্রিন্সটন ক্র্যাকিং জিআরই যখন একটু স্কিম থ্রু করবেন তখন পাবেন। এই হলো ব্যাপার। আর এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি কিছুক্ষণ আগে বললাম যে প্রিন্সটন, ম্যানহাটন, কাপলান, ম্যাগুস এগুলো হচ্ছে থার্ড পার্টি অ্যাপ, তাহলে এগুলো আসলে পড়বো কিনা। কিন্তু আমি এখন বলছি যে কোয়ান্টের জন্য আমরা এগুলো ফলো করতে পারি। আসলে ব্যাপারটা হলো এই যে ভার্বালের জন্য ওই থার্ড পার্টি বই যেগুলো বা গাইড বই যেগুলো, সেগুলো একদমই ফলো করা যাবে না। সেটা ভোকাবুলারি হোক, সেটা টেক্সট কমপ্লিশন হোক, সেন্টেন্স ইকুইভ্যালেন্স হোক, যেটাই হোক, একদমই না। সেটা আপনার উপকারের চেয়ে অপকারী বেশি করবে। কিন্তু কোয়ান্ট সেকশনের জন্য আসলে আপনি চাইলে সেটা ফলো করতে পারেন। ফলো করতে পারেন বলতে একদম অন্ধভাবে ফলো করবেন তা না। কোন রিসোর্সগুলো কিভাবে ফলো করবেন সেটা নিয়ে আমি এর পরের স্লাইডে বলছি। আমাদের স্ট্র্যাটেজি 3 হলো, আমি পার্সোনালি আসলে নোভা ম্যাথ বাইবেল করেছি, এবং নোভা ম্যাথ বাইবেল করে আসলে ওই ধরনের প্রশ্ন, ওই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আমি আসলে আমার মেইন পরীক্ষাতে বা মক টেস্টে পাই নাই। কিন্তু আবার আমার সাথে আমার 2-3 মাস আগে পরে একজন সিনিয়র ভাই পরীক্ষা দিয়েছেন, ওনার আবার নোভা ম্যাথ বাইবেল খুবই পছন্দের। এখন এই যে বললাম এক্সপেরিয়েন্স আসলে ভ্যারি করতে পারে। ওনার আবার নোভা ম্যাথ বাইবেলের কিছু টেকনিক বলে দেওয়া আছে। নোভা ম্যাথ বাইবেলে একটা চ্যাপ্টারই আছে ম্যাথ নোটস নামে, ওখানে এরকম কিছু ট্রিক বলে দেওয়া আছে। ওনার জন্য আবার ওগুলো বেশ ভালো কাজ করছে। অর্থাৎ আমি নোভা ম্যাথ বাইবেল পুরোটা করেছিলাম। আসলে পুরোটা এত মোটা বই, ভয় পাওয়ার কিছু নাই, খুবই সোজা। আপনি যদি অঙ্কে মোটামুটি ভালো হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুব একটা বেশি কষ্ট হওয়ার কথা না। এরপরে ম্যানহাটন 5 LB। ম্যানহাটনের দুইটা বই আছে, একটা হচ্ছে ম্যানহাটন 5 LB যেটা কিনা প্র্যাকটিস প্রবলেম, আরেকটা বই আছে যেটা কিনা ওদের স্ট্র্যাটেজি বই।
আমি এখানে যেটা কথা বলছি সেটা হচ্ছে আসলে প্র্যাকটিস প্রবলেমের উপরে। আপনি দেখতে পাচ্ছেন নামেই আছে প্র্যাকটিস প্রবলেম। ম্যানহাটন 5 LB থেকে আপনি কোয়ান্ট সেকশনটা অবশ্যই করতে পারেন। আমার জিআরই ফার্স্ট সেকশন যেটা, সেখানে আমি ম্যানহাটন থেকে বা ম্যানহাটন স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন পেয়েছি। আমার প্রথম সেকশনটা ওটা খুবই সোজা ছিল এবং সেখানে আসলে আমি ম্যানহাটন স্ট্যান্ডার্ডের অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি। এরপরে জিআরই বিগ বুক যেটা বললাম, জিআরই বিগ বুক থেকে আসলে আপনি ডেটা ইন্টারপ্রিটেশন যে পার্টটা অনেকে বলে থাকেন করার জন্য, সেটা করতে পারেন। এখন কেএমএফ জিআরই যেটা, সেটা কি? এটা বেসিক্যালি একটা চাইনিজ ওয়েবসাইট। চাইনিজরা তো সবকিছু হ্যাক করে, এরকম তারা হ্যাক করে ইটিএস এর, সম্ভবত ইটিএস এর সার্ভার থেকে বা যে কোনো খান থেকে হোক, তারা ইটিএস এর সবগুলো প্রবলেম একসাথে কম্পাইল করেছে। আপনি কেএমএফ জিআরই থেকে প্র্যাকটিস করতে পারেন এবং আমার মনে হয় যে কঠিন কোয়েশ্চেনগুলোর জন্য কেএমএফ জিআরইর কোয়েশ্চেনগুলো খুবই স্ট্যান্ডার্ড। আপনার যদি প্র্যাকটিস করতেই হয়, আমি বলবো যে ম্যাগুস কিনে সময় নষ্ট না করে বা টাকা নষ্ট না করে আপনি ফ্রিতে কেএমএফ জিআরই অ্যাক্সেস করতে পারেন। তবে পড়ার একটা ধাঁচ আছে। সেই ধাঁচটা কি? আমি যেভাবে আসলে পড়ছি সেটা হচ্ছে, প্রথমত প্রত্যেকটা প্র্যাকটিস প্রবলেম, সেটা ম্যানহাটন হোক, নোভা হোক, প্রত্যেকটা টপিকের একটা প্রথমে ব্রিফ করে কিছু বলে দেওয়া থাকে। অর্থাৎ নাম্বার থিওরি নিয়ে ব্রিফ করে কিছু আগে বলা থাকে। তারপর ধরা যাক জিওমেট্রি নিয়ে কিছু বলা থাকে, কোঅর্ডিনেট জিওমেট্রি সেটা নিয়ে কিছু বলা থাকে। অর্থাৎ আপনি আগে বেসিকগুলো ক্লিয়ার করে নেবেন, অর্থাৎ কনসেপ্টগুলো পরিষ্কার করে নেবেন, তারপরে আপনি প্রবলেমসগুলো করবেন। এখন এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হলো এই যে, প্রবলেম জিআরই প্রিপারেশন নেওয়ার সময় প্রবলেম সলভ করার চেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা এরর লগ রাখা। অর্থাৎ আপনি যে ভুলগুলো করছেন সেই ভুলগুলো যেন আর না হয় সেটা একটু মেক শিওর করেন। অর্থাৎ প্রবলেমস করতে গিয়ে আপনি যেখানে আটকাচ্ছেন ওইটা একটু দেখা। আপনি যদি প্রবলেম পারেন, আমার সাজেশন হবে তাও আপনি এক্সপ্লেনেশনটা একটু দেখবেন। অর্থাৎ প্রত্যেকটা প্রবলেম, প্রত্যেক চ্যাপ্টারের পরে অ্যান্সার তো দেওয়া থাকেই, প্রত্যেকটা অ্যান্সারের সাথে এক্সপ্লেনেশন থাকে। সেটা ম্যানহাটনের জন্য সত্যি, নোভা ম্যাথ বাইবেলের জন্য সত্যি। তো আপনি সেখান থেকে আসলে উত্তরগুলো মিলিয়ে নেবেন এবং এক্সপ্লেনেশনগুলো পড়বেন অবশ্যই। আর যেগুলো ভুল হয়েছে সেসবের এক্সপ্লেনেশন তো অবশ্যই পড়বেন। আর কেএমএফ জিআরই থেকে যদি পারেন প্র্যাকটিস করবেন। যদি আপনার কোয়েশ্চেন সোজা হয় তাহলে কেএমএফ জিআরইর মতো আসবে না, বাট যদি কঠিন হয় আমার মনে হয় যে ম্যাগুসের চেয়ে কেএমএফ জিআরই অনেক বেশি স্পট অন। এই গেল হচ্ছে কোয়ান্ট সেকশনের প্রিপারেশন। আসলে কোয়ান্ট সেকশনে আমি খুব একটা বেশি কিছু খুব একটা বেশি হার্ডল ফেস করি নাই। তবে তবে একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ, যারা কিনা মনে করেন, স্পেশালি স্টেম স্টুডেন্টস যারা, তারা মনে করেন যে আসলে ম্যাথ তাদের জন্য কোনো সমস্যাই হবে না, তারা 3-4 দিন পরে সব কিছু পার পেয়ে যাবেন, এমন না। জিআরই কোয়ান্ট সেকশন অ্যাপিয়ার করে আমার যেটা মনে হয়েছে সেটা হলো, কোয়ান্ট সেকশনটা অত সোজাও না যতটা আমরা সোজা মনে করি, আবার অতটা কঠিনও না যতটা অন্য অনেকে কঠিন মনে করে। কাজেই এই জিনিসটা আসলে যদি অত সোজাই হতো তাহলে মানুষজন আসলে 170 স্কোর অহরহই তুলতো, অহরহ তোলে না যে তা না, কিন্তু আসলে বলছি যে সহজভাবে নেবেন না। আমি আসলে খুব বাজে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি এই কারণে, কারণ আমি দেখলাম, আমি যখন মক টেস্ট দেওয়া শুরু করলাম আমার খুবই কনফিডেন্স ছিল যে এগুলো তো পারি, এই জিনিসগুলো তো আসলে পারা অঙ্কই। আমি দেখা গেল খুব ইজি জিনিসগুলোতে আমি আটকে যাচ্ছি এবং আমি স্কোর আসলে কমতে শুরু করে কোয়ান্টের জন্য। তখন আমি আসলে খুব প্যানিক করা শুরু করি, খুব প্যারানয়েড হয়ে যায়। পরে ইভেনচুয়ালি যদি আমি আমি ক্যাচ আপ করতে পারি পেসটা। কিন্তু ওই যেটা বললাম, একদম হালকাভাবে নেবেন না, কোনো কিছুকে আসলে এত লাইটলি নেওয়া যাবে না। মোটামুটি একটা সিরিয়াস প্রিপারেশন। ভার্বালে হয়তো একটু বেশি আপনি স্ট্রেস দিবেন, কিন্তু কোয়ান্টে যেন একদম ছেড়ে না দেন। এই একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ। ওকে, তো আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হচ্ছে আমাদের AWA বা অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনে। এটাকে অনেকে ক্রিটিক্যাল রিজনিংয়ে বলে। আসলে অত যে ক্রিটিক্যাল তা না, কিন্তু হ্যাঁ, ক্রিটিক্যাল থিঙ্কিং বলে আমরা যেটাকে আসলে বাজারে যেটা প্রচলিত ক্রিটিক্যাল থিঙ্কিং নামে, সেটা আপনার এখানে একটু কাজে আসবে। কীরকম সেটা, এবং সেটার জন্য আপনি কীভাবে প্রিপারেশন নেবেন। আমি যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো, আমি আসলে 5-6টার মতো আমি আসলে পরীক্ষা দিয়েছি। পরীক্ষা কোথায় দিয়েছি সেটাও বলবো, কিন্তু তার আগে আপনি কনসেপ্টগুলো কোত্থেকে শিখবেন, বা আর্গুমেন্ট এসে হোক, ইস্যু এসে হোক, এই জিনিসগুলো আপনি কিভাবে ট্যাকল করবেন। প্রথম কাজ হলো প্রিন্সটন ক্র্যাকিং জিআরই বইটা থেকে আপনি বেসিক যেটা, অর্থাৎ প্রত্যেকটা এসেকে আপনি কিভাবে টার্গেট করবেন, কিভাবে অ্যাপ্রোচ করবেন, এই বেসিকটা বা এই কনসেপ্টগুলো শিখবেন। আপনি দেখবেন ইস্যু এসেতে আপনাকে আসলে কোন কোয়েশ্চেনগুলো করলে আপনার জন্য আসলে এসেটা অ্যাপ্রোচ করা সোজা। কিংবা আমি যখন আর্গুমেন্ট এসে করতে গেলাম, যেখানে আপনাকে আসলে আর্গুমেন্টের ভুল ধরতে হয়, আমার কাছে একটু কেন জানি কঠিন মনে হয়েছে, কিন্তু আমি আসলে পরে দেখলাম যে আসলে এটা একটা টেমপ্লেটের মতো, যে প্রথমে আপনাকে স্ট্যাটিস্টিক নিয়ে কোয়েশ্চেন করতে হবে, যে স্ট্যাটিস্টিক এরকম হলে এখানে একটা ভুল আছে, পার্সেন্টেজ বলে দেওয়া আছে কিন্তু স্যাম্পল সাইজ বলে দেওয়া নাই। অর্থাৎ
একটা প্যাটার্ন আপনি ধরতে পারবেন খুব ইজিলি। আর ইস্যুএসে তো দেখবেন একটা প্যাটার্ন খুঁজে পাবেন, কিন্তু কোন, যেমন ধরা যাক একটা সোজা কথা আপনি একটা স্ট্রাকচার পাবেন, একটা স্ট্রাকচারাল থিঙ্কিং আপনি পাবেন যদি আপনি প্রিন্সটন ক্র্যাকিং জিআরই দিয়ে এডাব্লিউ এর প্রিপারেশন শুরু করেন। আমার কাছে মনে হয়েছে এটা গুড এনাফ এবং আমার জন্য কাজ করেছে অ্যাকচুয়ালি। এখন প্র্যাকটিস কোত্থেকে করবেন? প্র্যাকটিস করবেন হলো আপনি গুগলে লিখবেন ইটিএস আর্গুমেন্ট পুল বা হচ্ছে ইটিএস ইস্যু পুল, সেখান থেকে আপনি দেখবেন ওদের অনেকগুলা কোয়েশ্চেন, 500টার মতো মনে হয় প্রত্যেকটা সেকশনের কোয়েশ্চেন আছে। আপনি র্যান্ডমলি একটা সিলেক্ট করবেন, তারপর আপনি প্র্যাকটিস করবেন। এখন প্র্যাকটিস তো করলেন, অর্থাৎ এখন মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি তা হলো আপনি কনসেপ্টটা শিখলেন প্রিন্সটন থেকে, বাট প্রিন্সটনের স্যাম্পল কোয়েশ্চেন আপনি প্র্যাকটিস করবেন না, আপনি প্র্যাকটিস করবেন গুগলে ইটিএস এর, মানে গুগলে ইটিএস আর্গুমেন্ট পুল লিখে সার্চ দিয়ে যেগুলো পাবেন সেগুলো দেখবেন আপনি, এবং সেগুলো নিয়ে আপনি আসলে প্র্যাকটিস করবেন। এখন প্র্যাকটিস করার পরে কি আপনার কতটুকু হলো, কেমন হলো, এটা তো জানতে হবে। তো এই জন্য একটা খুব অসাধারণ একটা সাইট আছে যেটা হচ্ছে কাপলানেট। তারা আসলে ফ্রি ফ্রি একটা সার্ভিস দেয়, আমি লিঙ্ক অ্যাড করে দিয়েছি, এবং ডেফিনেটলি পিডিএফ এর শেষে যে রিসোর্স লিস্টটা সেখানে আপনি এটা পাবেন, যে আপনি নিজেকে টাইম করবেন, 30 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন, কারণ আপনি মেইন পরীক্ষাতে আসলে 30 মিনিট সময় পাবেন প্রত্যেকটার জন্য। তো 30 মিনিট করে আপনি একটা ইস্যু একটা আর্গুমেন্ট আপনি পরীক্ষা দিবেন নিজের মতো, এবং যে আমি যে লিঙ্কটা দিয়েছি সেখানে সাবমিট করবেন। ওনারা 1 সপ্তাহ বলে, অর্থাৎ তারা তারা তাদের একটা ফিডব্যাক দেয়, সেটা 1 সপ্তাহ বলে, কিন্তু আমার ক্ষেত্রে আসলে 3 দিনের বেশি কোনোটাতেই লাগে নাই, বাট 1 সপ্তাহ আপনি ওয়েট করতে পারেন। ওখানে আপনি যদি সাবমিট করেন, তারা 3-4 দিনের মধ্যে আপনাকে একটা ফিডটি ইমেইলে আপনাকে তাদের ফিডব্যাকটা জানায়। তো এটা আমার কাছে মনে হয়েছে বেশ ভালো, কারণ অনেক জেনেরিক কথাই থাকে, কারণ দিন শেষে এটা একটা মানে ফ্রি সার্ভিস, কিন্তু জেনেরিক কথা ছাড়াও আপনি একটা আন্দাজ পাবেন, মানে একদম অন্ধকারে না থাকার চেয়ে অন্তত এখানে গিয়ে যদি আপনি একটা ইভালুয়েটর পান, সেটা আপনার জন্য ভালো। আর তার চেয়ে ভালো কথা যে আপনি যদি এই জিনিসগুলো আহ, অন্য কোনো মানুষ যিনি কিনা আগে পরীক্ষা দিয়েছেন বা লেখালেখির অভ্যাস আছে তাদেরকে দিয়ে যদি একটু দেখিয়ে নেন, সেটা আমার কাছে মনে হয়েছে ভালো, কারণ এই কাজটা আমি করেছিলাম এবং আসলেই কিছু ভুল চোখে পড়ে, এবং সেই ভুলগুলো ঠিক করে নিলে আপনার জন্য ভালোই হয়। তো এডাব্লিউ এর প্রিপারেশনটা আসলে কিভাবে নিবেন বা কয়দিনের জন্য নিবেন, কিভাবে নিবেন, এক্ষেত্রে আসলে কোনো এগেইন বাধা ধরা নিয়ম নাই। আমার ক্ষেত্রে আসলে আমি বললাম যেটা 6টার বেশি আসলে প্র্যাকটিস করি নাই, অর্থাৎ 3টা করে প্র্যাকটিস করছি, অতটুকুই পরীক্ষা দিতে গেছি। এখানে আরেকটা কথা যেটা বলার আছে সেটা হচ্ছে ইটিএস এর যে বইটা, ভার্বাল যে বইটা, ওখানে আপনি দেখবেন যে যারা 6 আউট অফ 6 পায় তাদের রেসপন্সটা বা তাদের অ্যান্সারটা কেমন সেটা একটা স্যাম্পল দেওয়া থাকে। যারা 5 আউট অফ 6 পায় তাদের রেসপন্সটা দেওয়া থাকে, 4 আউট অফ 6 পায় তাদের রেসপন্সটা দেওয়া থাকে, অর্থাৎ লেভেলটা আপনি খুব ইজিলি মানে মেজার করতে পারবেন, অর্থাৎ ইজিলি আপনি স্পেকুলেট করতে পারবেন যে এরকম ভাবে লিখলে 6 পাওয়া যায়, এরকম ভাবে লিখলে 5 পাওয়া যায়। ঠিক আছে? তো এই এই হলো ব্যাপারটা। আপনি একই সাথে স্পেকুলেট করতে পারবেন যে কোন লেভেলে গেলে আপনার জন্য আসলে সাফিসিয়েন্ট হচ্ছে। অনেকে হচ্ছে এডাব্লিউ নিয়ে একেবারেই কোনো চিন্তা করে না, অনেকে আবার ক্রিটিক্যাল রিজনিং এই নামটা ভেবেই অনেক বেশি প্যারা নিয়েন। আসলে দুটোর মাঝখানে থেকে নেভিগেট করাটাই সবচেয়ে বেটার। বুঝতে পারছেন কোন অ্যাপ্রোচটা আপনার জন্য বেটার হয়, সেটা আপনি, বা কোন অ্যাপ্রোচটা আপনাকে স্যুট করে সেটা আপনিই দেখবেন। এই তো এই হচ্ছে রিসোর্স লিস্টটা, আমি পিডিএফটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই রিসোর্সগুলো খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। দুটো কথা বলার আছে। প্রথম কথাটা হলো যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন একদম শুরুতে, টেস্ট প্রিপারেশন ম্যাটেরিয়াল, এটা সম্ভবত নেক্সট অফ ইউএসএ গ্রুপ থেকে বানানো হয়েছে, এবং যে কোনো ধরনের বই, এই যে আপনারা শুরুতে যে ড্রাইভ লিঙ্কটা আসলে পান, গুগল ড্রাইভ লিঙ্কটা, ওই ড্রাইভ লিঙ্কের যেসব বই নামানো হয় সেগুলো আসলে খুব যত্ন করে একসাথে কম্পাইল করে খুব সুন্দর করে সাজানো হয়েছে টেস্ট প্রিপারেশন ম্যাটেরিয়াল এই যে সাইটটা এখানে। সেকেন্ড হচ্ছে রেডিট। আমরা আসলে সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মধ্যে বড় ফেসবুক সবচেয়ে বেশি ব্যবহার করি, বড়জোর টুইটার, কিন্তু রেডিট একটা গোল্ড মাইনের মতো লিটারেলি। এখানে যেসব সাবরেডিটগুলো আছে আপনার জিআরই রিলেটেড, হায়ার স্টাডি রিলেটেড, যে কোনো কিছু, ইভেন গ্রেগম্যাট নিজেও একজন মানে রেডিট ব্যবহারকারী ছিল ইনিশিয়ালি। সো রেডিটে যেসব সাবরেডিটগুলো আছে হায়ার স্টাডি রিলেটেড, জিআরই রিলেটেড, আপনারা সেসব অ্যাক্সেস করতে পারেন, এবং রেডিট ওয়েবসাইটটা লিটারালি একটা গোল্ড মাইন। আর জি লাইব্রেরি নামে যে আরেকটা রিসোর্স দেয়া, ওই জি লাইব্রেরিতে আমি যে ওই কিছু আউট বই দেখিয়েছি, নম চমস্কি বা এরকম, আপনি যদি কোনো বই ডাউনলোড করতে চান, আপনি যে কোনো বই, পৃথিবীতে যে কোনো বই যদি সেটার অনলাইন কপি থাকে আপনি সেটা অবশ্যই জি লাইব্রেরিতে পাবেন।
এই গেল ব্যাপার। তো আর চাইনিজ যে ওয়েবসাইটটা কেএমএফ, সেটা গুগল ক্রোমে ট্রান্সলেট ইনটু ইংলিশ দিয়ে রাখবেন, এতটুকু আশা করি বুঝতে পারছেন। আর এখন অনেকে এটা প্রশ্ন করে যে মানে আমি আসলে কতদিনের প্রিপারেশন নিয়েছি বা কিরকম, সেটা আমার জন্য যেটা কাজ করেছে সেটা হলো আমি 3-2 এর পরীক্ষা দেওয়ার পরে, আমার 3-2 এর টার্ম ফাইনাল দেওয়ার পরে 1 মাসের মতো সময় ছিল, এবং তারপরে আমার 4-1 এর অর্থাৎ 4th ইয়ার ফার্স্ট সেমিস্টারের শুরুর 4 সপ্তাহ, সোজা কথায় মোটামুটি 1.5 মাসের মতো একটা প্রিপারেশন নিয়েছি। কিন্তু আমি আবারও বলছি, আমার জন্য যেটা 1.5 মাসে কাজ করেছে সেটা আপনার জন্য হয়তো 1 মাসেও কাজ করতে পারে, আবার হয়তো আপনার অ্যাপটিটিউড অনুসারে 3 মাসেও কাজ করতে পারে। অর্থাৎ সোজা কথায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে, কখনোই একজনের এতটুক সময় লেগেছে অ্যাজ অপোজ টু আমার এতটুক সময় লাগছে, কিংবা একজন এত সহজে পারছে আমি এত সহজে পারছি না, কিংবা আমার অনেক বেশি সময় লাগছে, ব্যাপারটা এমন মোটেও না। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে একটা এরর লগ রাখা এবং দেখা যে আপনি আসলে এই জিনিসগুলোর সাথে অ্যাডাপ্ট করতে পারছেন কিনা। এই আহ, এই ছিল মোটামুটি আমার ভিডিও। যারা এতক্ষণ ধরে আমার কথা শুনেছেন, আহ, তাদের যদি উপকারে আসে, যারা পরীক্ষা দিচ্ছেন তাদের যদি কোনো কাজে লাগে, তাহলেই এই বক বক করা সার্থক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।